আমার একটা অসুখ আছে যেটার নাম নিহিলিজম। ফিয়ারিং অফ ডেথ। নিহিলিজমটা কারোর ক্ষেত্রে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া নিয়েও হতে পারে। Almost 3 decades in this industry. তো আমি বলেছিলাম বিকজ ইট উইল নট ওয়ার্ক, লেট মি টেক দ্য চ্যালেঞ্জ। আমি মোবাইলের ইনভেনশনের আগে থেকে কাজ করছি। তুমি অ্যানিমালসদের জন্য অনেক কিছু করেছো। আমাদের কাছে ভিডিওস রয়েছে, মানুষ কুকুরদের রেপ করে, বাঁদরদের রেপ করে, গরুদের রেপ করে। একজন সদ্য মা হওয়া বেড়ালের গায়ে ফুটন্ত গরম জল ফেলে দিয়ে বেড়ালটিকে স্পট ডেড করে দিয়েছিলেন। কিন্তু কার্মা পাবলিক ফিগার, সে পাবলিক প্রপার্টি নয়। প্রথমত তো আমাকে নিয়ে মিম তৈরি হলো, আমার খুবই ভালো লাগে। লাভ ফর অ্যাডভেঞ্চার স্পোর্টস, স্কাইডাইভিং। আমার আনন্দ দেখে মা ভয় টয় সব ভুলে গেছে। যেখানে নিচে তাকালে আর নিচটা দেখা যায় না, শুধু মেঘটা দেখা যায়। ইউ সি আ কার্পেট অফ ক্লাউড। আমি 6 বার স্কুবা করে ফেলেছি। যে নিজেকে যত্ন করে সে তার কাছের মানুষদের অনেক বেশি যত্ন করতে পারে। আমি এমন এমন জিনিস ইচ্ছে করে করব যাতে হার্ট হয়, যাতে এর কষ্ট হয়, একে পুল ডাউন করার চেষ্টা করব। এই থাপ্পড় মারি, যাই করি, ওর কিন্তু কোনো নড়নচড়ন নেই। আমাদের আজকের গেস্ট দেবলীনা দত্ত। শি নিডস নো ইন্ট্রোডাকশন। দেবলীনাদির মতো পজিটিভ, এনকারেজিং অ্যান্ড সাপোর্টিভ মানুষ আমি খুব কম দেখেছি। অ্যাপার্ট ফ্রম বিং আ ভেরি ফাইন অ্যাক্টর, দেবলীনাদি ইজ অ্যান অ্যাডভেঞ্চার স্পোর্ট ফ্রিক। অনেক পশুদের বাঁচিয়েছেন, অনেক পশুদের জন্য লড়াই করেছেন এবং তার সাথে অনেক নিজের ব্যাটেলসও লড়েছেন। আমি বলছি না মানুষটি কতটি পজিটিভ, সেটা আপনারা এই এপিসোডটা না দেখলে বুঝতে পারবেন না। পারলে পুরো ভিডিওটি দেখবেন, আপনাদের বেশ ইন্টারেস্টিং লাগবে। সো লেটস লিসেন, লার্ন অ্যান্ড লিভ। Debolina-di, welcome to the Room of Tales. Or should I say welcome again to the Room of Tales? Welcome anytime. Welcome again, কারণ আমাদের এই শ্যুটটা সেকেন্ড টাইম শ্যুট করছি আমরা। আমাদের লাস্ট উইকেই আমরা এই শ্যুটটা করেছি, যেখানে একটা টেকনিক্যাল ইস্যুর জন্যে শ্যুটটা আমরা পুরোটা করতে পারিনি, একটা সাউন্ডের ইস্যুর জন্যে। উইচ ইজ ওয়াই আমরা এই চ্যানেলটা একদম নতুন, কেউ জানে না, আমাকে কেউ চেনে না। সেখানে দেবলীনাদির মতো একজন, সে পুরো জিনিসটা দেখলো, দেখে বললো যে কি হয়েছে। আমি যে সাউন্ডে এরকম ইস্যু হয়েছে, কি করতে হবে। আমি বলতে পারছি না রিশুট করলে ভালো হয়, রিশুট করতে হবে তো, যে হ্যাঁ করে দেবো, কোনো অসুবিধা নেই। সেখানে আমি প্রথম শ্যুট, বুঝতে পারছি না কি হবে, সেখানে দেবলীনাদি নিজের থেকে এসে বলছে যে আমরা করে নেবো শ্যুট, কোনো অসুবিধা নেই। তো সেটার জন্যে আই এম মানে এক্সট্রিমলি গ্রেটফুল টু ইউ। ওই সব কিছু গ্রেটফুল টেটফুল বলার দরকার নেই, বিকজ দ্যার ইজ নো গ্রেটফুলের কিছু নেই। সি, ইফ আই সেড আমি রিশুট করে দেবো, দেন দেয়ার হ্যাজ টু বি এ রিজন। প্রথমত আমার এই যে পডকাস্টটা শুরু করেছিস তুই, আমি তোকে অনেক ছোট থেকে চিনিস, আমি তুই তুকারি করছি, এইটার একটা আমার মনে হয়েছে আই হ্যাভ ডিসকাসড আ লট উইথ ইউ। আমার মনে হয়েছে এই পডকাস্টের ইন্টেনশনটা খুব জেনুইন। আই লাইকড দ্য এফার্ট। এবারে এইটা থেকে কি শিখলাম আমরা এই পুরো ঘটনাটা থেকে? লেটস কাম টু দ্যাট। এফার্টটা যদি জেনুইন হয়, দ্য হোল ইউনিভার্স উইল সাপোর্ট ইউ। ওয়াই ওনলি দেবলীনা? এভরিবডি উইল সাপোর্ট ইউ। এটা এক। আর দুই হচ্ছে, হোয়াট হ্যাপেন টু ইয়োর ফেস, আই উইশ দর্শক যদি দেখতে পেত যে এই ঘটনাটা ঘটার পর তুই কতটা ডিপ্রেসড, ডিমোটিভেটেড অ্যান্ড আপসেট হয়ে গেছিলি, বিকজ ইউ থট যে প্রথম দিন যে শ্যুটটা হলো সেটা ফেল করলো। বাট ওয়াজ ইট আ ফেলিয়ার? ইট ওয়াজ নট। নো, ইট ওয়াজ নট। কোনো কিছু ফেলিয়ার বলে তো কিচ্ছু নেই। ইউ ইদার সাকসিড অর ইউ লার্ন। তো এটার একটা এক্সাম্পল তোর সামনে হলো। তারপর থেকে যে কটা হয়েছে খুব স্মুথ হয়েছে, কেননা তোরা জেনে গেছিস যে কী 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 করতে হবে। আর আমাদের ইন্টারভিউটাও আজকে অনেক বেশি স্মুথ হবে, তার কারণ ইউ লার্নড, উই বোথ কেম টু নো ইচ আদার আরও ভালো করে। তো ইট ইজ ইউ জাস্ট, সো দের ইজ নো ফেলিয়ার। এটা প্রমাণ হয়ে গেল। অ্যান্ড এখন এই চ্যানেলটা ওই ইনসিডেন্টের পর থেকে অনেক
কিছুই বেটার হচ্ছে। সো এটার একটা, যদি কোনোদিন চ্যানেলটা সাকসেসফুল হয়, ওটার অনেক বড় একটা, ওই জন্যই ওই ইনসিডেন্টটা হয়েছে। সবসময় এরকম কোনো কিছু ঘটলে যেটাকে ফেলিয়ার মনে হয়, তার একটা এ সাইড থাকে, একটা বি সাইড থাকে। বি সাইডটা হচ্ছে গুড ব্রাইটার সাইড, ওটা দেখতে পেতে হবে, আইডেন্টিফাই করতে হবে, তাই জন্যই এরকম ঘটনা ঘটে। তো এই যে সব কিছুর থেকে একটা পজিটিভিটি বেরোয়, তোমার জার্নিটাই ইজ আ জার্নি অফ পজিটিভিটি। অনেক কিছু থেকে গেছো, অনেক স্ট্রাগলস ফেস করেছো, কিন্তু সব সময়তেই তোমার পজিটিভিটিটা বেরিয়ে এসছে। তো তোমার এই পডকাস্টটাকে আমি দ্য জার্নি অফ পজিটিভিটি বলছি। তো যদি আমি ক্রোনোলজিক্যালি স্টার্ট করি, তোমার 9 বছর যখন তোমার বয়স, তখনই ইউ লস্ট ইউর ফাদার। তো সেখান থেকেই অ্যাজ এ হিউম্যান বিইং তোমার স্ট্রাগল শুরু হয়ে যায়। তো অত ছোট বয়সে লুজিং সাচ আ বিগ পিলার, তুমি কি করে ডিল করলে? 9 বছর বয়সে আমি মৃত্যুটা জানি, কিন্তু মৃত্যু হয়েছে বলে বাবার কখনো আসবেন না সেটা আমার অদ্ভুতভাবে আমি পুরোপুরি বিশ্বাস করিনি। সো আমি ভাবতাম, আমি দত্তবাড়িতে, বনেদি বাড়িতে জন্ম, কোলাপসেবল গেট ছিল বড়। আমি রোজই ভাবতাম সকালে উঠে যে কোলাপসেবল গেট খুলে কোনো একটা কিছু ম্যাজিক্যালি বাবা আবার ঢুকবেন, এটা আমি ভাবতাম। টিল আ পয়েন্ট অফ টাইম যখন আমি বুঝলাম যে বাবা আর আসবেন না, তো আমার তখনই রুটটা শুরু হয়ে যায়। আমার একটা অসুখ আছে যেটার নাম নিহিলিজম, যেটা একটা সাইকোলজিক্যাল অসুখ। তো সেইটার সূত্রপাত তখন আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড। আমার প্রথম নিহিলিজম অ্যাটাক হয় ক্লাস 5-এ, এটা হয়েছিল ক্লাস 3-তে। প্রথম অ্যাটাকটা হয় ক্লাস 5-এ, যখন আমি একটা কমপ্লিট ক্লিনিক্যাল ডিপ্রেশনে চলে গিয়েছিলাম, যেটা 1.5 মাস লাস্ট করেছিল। কিন্তু বুঝতে পারছিলাম না, আমার ক্লাস 5 মানে বহু বহু বছর আগেকার কথা, বুঝতে পারছিলাম না, মাও বুঝতে পারছিলেন না। তো আমি ওটার সাথে লড়ে গেছি, লড়ে গিয়ে তারপরে ন্যাচারাল প্রসেসে পড়াশোনা, পরীক্ষা ইত্যাদি ডাইভারশনে ঠিক হয়েছে। নেক্সট অ্যাটাকটা হয় ফার্স্ট ইয়ারে, পরীক্ষার ঠিক আগে। তখন আমার বান্ধবী, বেস্ট ফ্রেন্ড তখন সুদেশনা, আমাকে বলে যে দেবু একটু ডাক্তার দেখাতে হবে। এবং সঙ্গে সঙ্গে আমার মা, যেটা ওই 9 বছরের পরের যে স্ট্রাগলটা বলছি, সোসাইটি, সমাজ, নিয়ম, ওই সময় অত বছর আগে এরকম অনেক কিছু আমার মায়ের ওপর চাপানোর চেষ্টা করা হয়েছিল, যেগুলো অমানবিক কাজী, সেগুলোর সঙ্গে আমি 9 বছর থেকেই লড়ছি। আমি বলেছিলাম যে মাকে যদি কোনো রকম লাইফস্টাইলের মধ্যে ঠেলে দেওয়া হয়, সেই লাইফস্টাইলটার মধ্যে আমিও ঢুকে যাব। এইভাবে আমি ব্ল্যাকমেল করে মাকে ফাইট করিয়েছিলাম সোসাইটির সঙ্গে। কিন্তু তারপর থেকে আমি মাকে দেখেছি সেটা হচ্ছে ওই সময়কার মানুষ হয়ে আমি এখনও ট্যাবু দেখি লোকের মধ্যে, সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের কাছে যাওয়ার ব্যাপারে। মাকে যখনই সুদেশনা বললেন, মা তক্ষুনি ডাক্তারের খোঁজ করতে শুরু করলেন যে আমি রাইট ডাক্তার দেখাবো। খুব একটা এই ব্যাপারে না জানলেও মা চোজ টু গিভ ইট আ থট, যেটা আমি বলি BCD, যেটা আমি অ্যাকচুয়ালি মিসেস কৃষ্ণমূর্তির কাছ থেকে শিখেছি, বার্থ, ডেথ অ্যান্ড চয়েস মাঝখানটা, সেটা না আমি আমার মাকে প্র্যাকটিস করতে দেখেছি। মা সবসময় চুজ করেছেন ঠিকটা আর কি। তো মা ডাক্তার দেখালেন, আমি ডাক্তারের কাছে গেলাম। আমি নিহিলিজম অ্যাটাকটা তখন আমার এতটাই সিভিয়ার হয়েছিল যে, নিহিলিজম ব্যাপারটা কি আপনাদের একটু বলে দিই, মানে পার্মানেন্টলি কোনো কিছু শেষ হয়ে যাচ্ছে, সেটা আমার ব্রেন প্রসেস করতে পারতো না। পার্মানেন্টলি শেষ হয়ে যাওয়া বিষয়টা, তার মধ্যে ফিয়ার অফ ডেথটা আমার ক্ষেত্রে, আচ্ছা, নিহিলিজমটা কারোর ক্ষেত্রে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া নিয়েও হতে পারে, আমার ক্ষেত্রে ফিয়ার অফ ডেথ। কেননা মানুষের চিরতরে শেষ হয়ে যাওয়াটা, ফুরিয়ে যাওয়াটা আমি আমার ব্রেন প্রসেস করতে পারতো না সেই সময়। এখন আমি সেরে গেছি। এবারে সেটার জন্য ডিপ্রেশন, ক্লিনিক্যাল ডিপ্রেশন হওয়া, যেটা একটা গ্ল্যান্ড সিক্রিশনের ডিসঅর্ডার, মাথার মধ্যে ফিজিক্যাল একটা অসুখ, আলাদা করে মানসিক অসুখ বলে কিছু হয় না। কারণ আমাদের জন্ডিস হলে লিভারের সমস্যা আমরা বুঝতে পারি, আমরা কিডনির সমস্যা মানে কিডনি বুঝতে পারি, মাথার সমস্যা মানে হচ্ছে মাথায় যে গ্ল্যান্ড এবং নার্ভসগুলো দিয়ে আমাদের ব্রেনটা তৈরি, সেই গ্ল্যান্ডগুলো ক্রমাগত সিক্রিট করছে। কোনোটা সিক্রিশন কমে গেলে অসুখ হয়, কোনোটা সিক্রেশন বেড়ে গেলে অসুখ হয়। তো পুরো ব্যাপারটাই ফিজিক্যাল। এবং সেই আমি বিছানাগত হয়ে গিয়েছিলাম, মা আমাকে মাথা তুলে খাইয়ে দিতেন এবং খাইয়ে দেওয়ার পর বমি হয়ে যেত, এরকম একটা অবস্থা ছিল।
সেখান থেকে আমি প্রথম ডাক্তারকে দেখাই, ডাক্তার বাপ্পাদিত্য দেব, যার সাথে আমি এখনও আমার যোগাযোগ রয়েছেন, এবং আমার বহু পরিচিত মানুষকে আমি তার কাছে পাঠিয়েছি, তারা উপকৃত হয়েছেন। তো সেই কারণে আমি ওষুধ শুরু করি যখন আমি অ্যাবাউট 9টা ওষুধ দিয়ে, না 9টা না 12টা ওষুধ দিয়ে আমার শুরু হয়েছিল দিনে। 3 সপ্তাহ পর থেকে আমি দেখলাম একটা ড্রাস্টিক চেঞ্জ, আমি সুস্থ হয়ে যাচ্ছি, আমি বুঝতে পারলাম। তারপরে 3 মাসের মধ্যে আই ওয়াজ ব্যাক টু নর্মাল। তারপরে ওষুধগুলো 6 মাস চলেছিল, তারপর ওষুধগুলো বন্ধ হয়ে গেছে। কাজে লোকজনের যেই ধারণা যে সাইকোলজিক্যাল ড্রাগস সারা জীবন খেয়ে যেতে হয়, সারে না, একদম ভুল। ডাক্তার যদি ঠিকঠাক হয় তাহলে পরে আর 5টা শারীরিক অসুখের মতনই এটা খেয়ে এটা সেরে যায় মানুষ। আর কোনো কোনো ক্ষেত্রে সাইকোলজিস্টও হেল্প করতে পারে, যেখানে হয়তো ওষুধের দরকার নেই, সেখানে কাউন্সেলিংয়ের দরকার আছে। কাউন্সেলিং কিন্তু নিজের বাড়ির লোকও করতে পারে, নিজের কোনো কাছের খুব ভালো বন্ধুও করতে পারে, অ্যাজ লং অ্যাজ ইউ গট টু স্পিক। তোমাকে বলার একটা কাউকে খুঁজে বার করতেই হবে। আমি আমার ডেস্টিনেশন দেবলীনাতে ডিপ্রেশনের ওপর যে এপিসোডটা করেছিলাম সেখানে বলেছিলাম কেউ যদি না থাকে, আমি নিজে করি এটা, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে কথা বলো, অ্যাজ ইফ আয়নার ওপাশে যে দাঁড়িয়ে আছে সে অন্য একজন। এবং সেইটার থেকে ইউজফুল খুব কম জিনিস হয়, কারণ আয়নার ওপাশে যে দাঁড়িয়ে আছে সে তো কোনো দিন আমাকে জাজ করবে না, সে সব থেকে ভালো জানে আমার অনুভূতিগুলো, এবং কোনো দিন আমাকে ডিচও করবে না, আমার সাথে থাকবে সারা জীবন। এবং কথা বলতে বলতে ম্যাজিক্যালি ওটা হেল্প করতে শুরু করে। এবারে নিজেদের মধ্যে যদি কেউ কথা বলার না থাকে, তাহলে প্রফেশনালি লোকজন, প্রফেশনাল হেল্প রয়েছে, সাইকোলজিস্ট, যার কাছে গিয়ে তুমি কথা বলতে পারো, এবং সেইটা নিয়ে পড়াশোনা করে ডিগ্রি হাসিল করা একজন মানুষ, যে জানে যে তোমার কথা কিভাবে শুনতে হবে আর কি বলতে হবে সলিউশন হিসেবে, যাতে তুমি সেরে যেতে পারো। তো ইট ইজ অ্যাজ ইজি অ্যাজ দ্যাট। গো টু আ সাইকিয়াট্রিস্ট অর আ সাইকোলজিস্ট। শুরুর সূত্রপাতটা হচ্ছে, যেটাই যখনই মনে হচ্ছে আমি অসুস্থ হয়ে পড়ছি মানসিকভাবে, টক টু সামওয়ান, কথা বলো। এটার মধ্যে ট্যাবিউর কিচ্ছু নেই। আর বাড়ির লোকজনেরা, বন্ধু বান্ধবরা এটাকে ট্যাবিউ করবেন না প্লিজ। অনেকের বাড়ির লোকই বলে সাইকিয়াট্রিস্ট, পাগলের ডাক্তারের কাছে যাবি, না না না, বাড়ির পাশের লোক কি বলবে, যে ওটা যে পাগলের ডাক্তার যে নয় সেটাই কজন জানে। মানে প্রথমত যখনই কেউ বলে পাগলের ডাক্তারের কাছে যাবি, তার মানে পাগলটা কি কোনো গালাগালি, সেটা একটা বড় প্রশ্ন। কারণ পাগল ব্যাপারটা হচ্ছে যারা অ্যাসাইলামের রয়েছেন বা থাকতে হবে অ্যাসাইলামে, বা একটা বাড়িতে থাকলেও তাদেরকে স্পেশাল সার্কামস্টান্সের মধ্যে রেখে যাওয়া, সেটা একটা এক্সট্রিম জায়গায় মানসিক অসুখ, সেটা হচ্ছে পাগল। এবারে শারীরিকও তো এক্সট্রিম ডিজিজেস হয়, শারীরিকও তো ডায়াবেটিক পেশেন্টদেরকে সারা জীবন ওষুধ খেয়ে যেতে হয়, কই তাদেরকে তো ট্যাবিউ করা হয় না। টার্মিনাল ডিজিজের পেশেন্টকে তো ট্যাবিউ করা হয় না। তো পাগল ইজ নট আ ট্যাবিউ, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এটা শরীর, এটা শরীরের হেডকোয়ার্টার, এটা নিয়ে ডাক্তার দেখানোটা আমি বলছি অনেক বেশি প্রায়োরিটি। বিদেশে পারফর্মিং আর্টিস্টরা, প্লেয়াররা, অভিনেতারা, সিঙ্গাররা, তারা এমনি মাসে একবার করে কাউন্সিলিং করান, প্রত্যেকে সাইকোলজিস্ট আছে। এটা হচ্ছে সুস্থতার লক্ষণ। আর যারা ভাবছেন যে এটা ট্যাবিউ, এ বাবা, এটা অসুস্থতার লক্ষণ। এই অসুস্থ মানসিকতা থেকে বেরিয়ে আসুন। দেবলীনাদি, তোমার 27 বছর প্লাস হয়ে গেছে এখন এই ইন্ডাস্ট্রিতে। সেখানে তুমি স্টার্ট করেছিলে 1996 সীমারেখা বলে একটা টিভি সিরিজ থেকে। তোমার মেজর না, 1996-এ আমি শুরু করেছিলাম আমার ক্যারিয়ার, সেটা মডেলিং ছিল। সীমারেখা এয়ারে এসেছিল 98। আচ্ছা, তো তারপর তোমার মেজর ব্রেক থ্রু হয় এক আকাশের নিচে, মাইলস্টোন ওয়াজ এক আকাশের নিচে, দ্যাট মেড মি দেবলীনা। তোমার অ্যান্ড সেখানেও একটা স্ট্রাগল ফেস করেছিলে, কারণ তুমি সেই সিরিয়ালেই জিনাত বলে একটা অন্য ক্যারেক্টার করতে। তো তারপর নন্দিনীতে যাও, সেখানে ইনিশিয়ালি লোকে অ্যাকসেপ্ট করছিল না, বাট দেন ওটা স্ট্রাগল ছিল না, ওটা অ্যাডভেঞ্চার ছিল। কারণ আমি সবসময় যেটা বলি যে আমরা যে কাজটা করতে ভালোবাসি তার মধ্যে গুটি কয়েক মানুষ হয় যে সেই কাজটাকেই প্রফেশন হিসেবে নিতে পারে। মানে যেটা আমি ভালোবাসছি সেটা থেকে আমি রোজগারও করছি, তো ইটস আ বিগ ডিল। মানে তুই এই পডকাস্টটা করতে গিয়ে যদি কোনো প্রবলেম ফেস করিস, ইউ ক্যান নেভার কল ইট আ স্ট্রাগল, ইউ উইল সে ইটস অ্যান অ্যাডভেঞ্চার দ্যাট আই এনজয়েড। তো জিনাতের ক্ষেত্রে আমি, জিনাত খুব পপুলার ছিল, এটা রবি ওঝা আর মিতালি ওঝার ক্রেডিট যে ওরা ভাবলো,
ওরাও কতটা অ্যাডভেঞ্চারাস একটা স্টেপ নিল ভাব। ওরা ভাবলো যে আমার জিনাত চরিত্রটাকেই নন্দিনীর চরিত্রে রিপ্লেস করবে। অদিতি যখন ছেড়ে দিতে বাধ্য হলেন বিয়ে করে বিদেশ চলে গিয়েছিলেন বলে, আমিও অদিতির ফ্যান ছিলাম, আমিও অ্যাকসেপ্ট করতে পারছিলাম না কাউকে, কিন্তু আই টুক দ্য চ্যালেঞ্জ ইমিডিয়েটলি। আমার আগে অনেককে ওনারা বলেছিলেন যারা না বলেছিল, তারা বলেছিল এত পপুলার ক্যারেক্টারের জুতোয় পা দেবো না, কারণ ইট উইল নট ওয়ার্ক। তো আমি বলেছিলাম বিকজ ইট উইল নট ওয়ার্ক লেট মি টেক দ্য চ্যালেঞ্জ। তো সেই জন্য আমি চ্যালেঞ্জটা নিয়েছিলাম এবং আজকে আই অ্যাম নোন অ্যাজ নন্দিনী। তো সেটা আমাকে দেবলীনা দত্ত হয়ে উঠতে তো সাহায্য করেইছে, কিন্তু আমি অভিনয় যতটুকু যা জানি, আই ও এভরিথিং টু রবি ওঝা, মিতালি ওঝা এবং এক আকাশের নিচে দাশগুপ্ত পরিবার। এখন ওই পরিবারটা আমাদের ইনট্যাক্ট রয়েছে, আমাদের সময় হতো, এখন আর হয় না। সবার কাছে আমি স্পট বয় হারু মান্তু, সবার কাছে আদিদা ডিওপি, আমি কৃতজ্ঞ। আমি যেটুকু সেটা এক আকাশের নিচের জন্য আজকে। তো সেখানে অলমোস্ট 3 decades ইন দিস ইন্ডাস্ট্রি, মানে অনেক কিছু চেঞ্জ হতে দেখেছো, হ্যাঁ, অনেক টেকনোলজিক্যালও অ্যাডভান্সমেন্টস হয়েছে, অনেক কিছু হয়েছে। তো সেখানে দুটো বড় জিনিস যেটা আমার মাথায় আসছে, একটা হচ্ছে 27 বছর আগে সোশ্যাল মিডিয়া ছিল না, আর একটা কোভিড বলে একটা বস্তু হয়। তো তোমার কাছে বিং ইন দিস ইন্ডাস্ট্রি কি মেজর চেঞ্জেস তুমি দেখেছো? প্রথমত হচ্ছে 27 বছর আগে সোশ্যাল মিডিয়া ছিল না, মোবাইলই ছিল। মোবাইলে ছিল না। আমি মোবাইলের ইনভেনশনের আগে থেকে কাজ করছি, যখন মোবাইল ছিল না। তো সেই সময় থেকে কাজ করছি যখন রাস্তায় কোথায় আছো কত দূরেটা ফোন করে জানা যেত না। কাজের ফোন শুধু বাড়িতে উপস্থিত থাকলেই রিসিভ করা যেত, আদারওয়াইজ কাজের ফোন রিসিভ করা যেত না। কিন্তু কোনো অসুবিধে হয়নি আমাদের কখনো, রমরমিয়ে কাজ হয়েছে। এখন আমিও ওয়ান অফ দেম, এই মোবাইল এবং টেকনোলজি এবং সোশ্যাল মিডিয়ার ভিকটিম, যে ভাবতেই পারি না মোবাইল ছাড়া কী করে একটা কাজ শুরু হবে এবং শেষ হবে। কিন্তু আমি তো ওই সময়টা কাজ করেছি, স্মুথ ছিল সব কিছু, কোনো অসুবিধে ছিল না। মোবাইল আসার পর যেটা হলো সেটা হচ্ছে আমাদের মনে হলো যে কমিউনিকেশনটা খুব সুবিধাজনক হয়ে গেল, অ্যাডভান্টেজ। তারপরে এলো সোশ্যাল মিডিয়া। এবার সোশ্যাল মিডিয়াতে যেটা হলো, আমাদের যেটা ইন্ডাস্ট্রির যে সময় আমি কাজ শুরু করেছিলাম, তাতে আমাদের যে কাজের গোষ্ঠীটা, তারা একে অপরের সাথে ভীষণ কানেক্টেড ছিল, ভীষণ জড়িয়ে ছিল, ভীষণ অন্যরকম একটা আত্মিক সম্পর্ক ছিল। সোশ্যাল মিডিয়া যেটা করলো, আমাদেরকে একে অপরের কাছ থেকে অনেকটা দূরে সরিয়ে দিল। তার কারণ হচ্ছে আমরা সবাই সোশ্যাল মিডিয়াতে ইনভলভ হয়ে গেলাম, প্রত্যেকের যে নিজস্ব সোশ্যাল প্ল্যাটফর্ম সেটার সাথে এমনভাবে জড়িয়ে পড়লাম যে একে অপরের সাথে ডিস্টেন্স শুরু হয়ে গেল। এটা একটা অ্যাডভার্স এফেক্টই আমি বলবো হলো। তার কারণ হচ্ছে পাবলিসিটির ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া দুর্দান্ত হেল্প করে আমাদের ইন্ডাস্ট্রিতে, কিন্তু তার সাথে সাথে আমাদেরকে খুব দর্শক, সবারই তো সোশ্যাল মিডিয়া আছে, কাজে সবার কাছে খুব অ্যাভেলেবেলও করে দেয় যে আমার সম্পর্কে, যে প্রত্যেকে তার নিজের প্ল্যাটফর্মের রাজা এবং রানী, যে যা খুশি বলতে পারে, যা খুশি লিখতে পারে, যা ইচ্ছেভাবে জাজ করতে পারে, সবাই সবটা বোঝে, সবাই সবটা জানে, সবাই। এবারে এটা খুব স্বাভাবিক, এটা আউটকাম অফ দ্য সোশ্যাল মিডিয়া, আমি মানুষকে দোষ দিচ্ছি না। কিন্তু সোশ্যাল মিডিয়া হওয়াতে যেটা হলো সেটা হচ্ছে এখন সোশ্যাল মিডিয়া স্টার তৈরি হয়েছে আমাদের ইন্ডাস্ট্রিতে। আমাদের সময় কিন্তু ট্যালেন্ট ছাড়া আর কিচ্ছুর কদর ছিল না। অডিশন হতো, অডিশন থেকে শর্টলিস্ট হতো, শর্টলিস্ট হয়ে বেস্ট যে অভিনয়টা করেছে সেই সুযোগ পেত। ট্যালেন্ট ছাড়া আর কোন কিছুর কদর দেওয়ার কোন মানে তোমাকে ট্যালেন্ট তোমার থাকতেই হবে। এখন যেটা হয়েছে সেটা অ্যাস্টনিশিং, সেটা হচ্ছে অডিশন হচ্ছে, তারপরে অডিশন থেকে শর্টলিস্টও করা হচ্ছে, শর্টলিস্ট করার পর একজন ফাইনালাইজও করা হচ্ছে, করার পর তার ইনস্টাগ্রাম প্রোফাইলে গিয়ে দেখা হচ্ছে নাম্বারস কত, নাম্বার যদি কম হয় সে যতই ট্যালেন্টেড হোক সে কাজ থেকে বাধ্য। তারপরে খোঁজা হচ্ছে নাম্বারস বেশি কাদের দেখাও, দেখে বেশি নাম্বার এরকম একজন কাউকে নেওয়া হচ্ছে। কাজে অনেকেই চেষ্টা করছে ইউথ সোশ্যাল মিডিয়াতে নাম্বার বাড়িয়ে ফেলি তাহলে সুযোগ পেয়ে যাব, কিন্তু সেটা লং লাস্টিং হচ্ছে না। কারণ সোশ্যাল মিডিয়ার নাম্বার দেখে যখন তাদেরকে কাজে নেওয়া হচ্ছে,
প্রমোশনটা ভীষণ ভালো হচ্ছে, সুপার সাকসেসফুল একটা প্রমোশন হচ্ছে, কারণ তার 2 মিলিয়ন বা 10 মিলিয়ন ফলোয়ার দিয়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে কাজটা, তাতে আরও কেলেঙ্কারি হচ্ছে, কারণ এই যে এত মিলিয়ন মানুষ কাজটা দেখছে, তারপর পারফরমেন্সটা যখন করতে পারছে না তখন গালাগালি খেতে হচ্ছে এবং সে দ্বিতীয়বার আর কোনো চান্স পাচ্ছে না। দুঃখের বিষয় হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিও সেটাকে ফলো করে যাচ্ছে, তারা নাম্বারসের পেছনেই ছুটছে, কেননা তারা প্রচারটা নিয়ে ভাবছে তারপরে যে শুধু পারফরমেন্সটাই ম্যাটার করবে, সেটা কিন্তু এখনও ইন্ডাস্ট্রি রিয়েলাইজ করছে না, স্যাডলি। তো এখন তাহলে যেটা সিস্টেম হয়ে যাওয়া উচিত, আমার সাজেশন টু দ্য প্রোডাকশন হাউসেস যে এবং চ্যানেলস, যে আগে আপনারা সোশ্যাল মিডিয়া দেখে শর্টলিস্ট করুন, সোশ্যাল মিডিয়া স্টারেদের, যাদেরকে আমি সম্মান জানাই, এত মিলিয়ন ফলোয়ার্স, তাদের মধ্যে থেকে অডিশন করিয়ে দেখুন কে অভিনয়টা ভালো করতে পারছে, তারপর কাস্ট করুন, তাহলে বেটার হবে, সোশ্যাল মিডিয়া স্টারও হবে এবং অভিনয়টাও ভালো হবে, নট দ্য আদার ওয়ে রাউন্ড, তাহলে সবটাই ফ্লপ হয়ে যাচ্ছে। তো আমি জানি না নাম নিতে পারি কি না, কিন্তু একটা মুভি এখন যেটা সবাইকে খুব মানে বেশিভাবে টাচ করছেন, মানিক বাবুর মেঘ। হ্যাঁ, অফকোর্স আমরা নাম কেন নেব না। তো এরকম মুভি বেরিয়েছে এত লো বাজেটে, কিন্তু সবার ভালো লেগেছে এবং ওয়ার্ড অফ মাউথে মানে ছড়িয়ে গেছে পুরো। তো ভালো সিনেমা বেরোলে অডিয়েন্স দেখবেই। তো এরকম মুভি আর হচ্ছে না কেন? মানিক বাবুর মেঘ আমি 2 দিনের ব্যবধানে 2বার দেখেছি, জাস্ট 2 দিনের ব্যবধানে, এবং আবার দেখব, কাল পরশু যেদিনই সময় পাবো আমি আবার দেখব, দেখতেই আরেকবার আমাকে দেখতেই হবে, ইফ নট মোর, এতটাই আমাকে টেনেছে ম্যাগনেটের মতো। এবারে ব্যাপারটা হচ্ছে মানিক বাবুর মেঘ যখনই কোনো মানুষ প্রথমবার দেখেছেন তিনি মুগ্ধ হয়েছেন, মাউথ পাবলিসিটি হয়েছে, ছড়িয়েছে, হলে লোকে আসছে, মাল্টিপ্লেক্সে 3rd উইক শুরু হলো, নট আ ম্যাটার অফ জোক, 2nd উইক অবধি যেতে পারে না বহু বহু বাংলা ছবি, সেখানে মানিক বাবুর মেঘের মতন একটা জনরা, যার নায়ক চন্দন সেন এবং ছবিতে একটাও গান নেই এবং ছবিতে মারপিট নেই, আমি বলছি মানিক বাবুর মেঘটা একটা মেইন স্ট্রিম ছবি, আমি বলছি ইটস আ মেইন স্ট্রিম ছবি, ইটস আ লাভ স্টোরি, ফুল এন্টারটেনমেন্ট রয়েছে মানিক বাবুর মেঘে, কিন্তু বানানো বুননটা তো ছবির অফবিট, নো ডাউটস অ্যাবাউট ইট, এন্টারটেনমেন্ট ভ্যালু রয়েছে, সেটা লোকে 3rd উইক হলে গিয়ে দেখছে, সাউথ সিটিতে 60% অকুপেন্সি থাকছে, নন্দনে হাউসফুল হচ্ছে প্রত্যেক দিন, এটা 100-100 প্রমাণ করে দিল। ছবি তুমি যদি সেইভাবে বানাতে পারো যেটা দর্শকের এইখানটা গিয়ে টাচ করা নিয়ে কথা, হোয়াট এভার মেবি দ্য জনরা, ছুঁতে পেরেছো কি না, যদি ছুঁতে পারো তাহলে কিচ্ছু আটকাতে পারবে না ছবিকে। কিন্তু আমার কথা হচ্ছে ইন্ডাস্ট্রির বড় বড় প্রোডাকশন হাউস যারা নাকি মানিকবাবুর মেঘটাকেই আরও ট্রিপল বাজেট দিয়ে বানাতে পারে এবং আরও অনেকগুলো মানিকবাবুর মেঘের মতো ছবি বানাতে পারে, যেটা নাকি বাংলা ইন্ডাস্ট্রিকে ওয়ার্ল্ড প্ল্যাটফর্মে পৌঁছে দিতে পারে, ওয়ার্ল্ড ক্লাস বাংলা ছবি হতে পারে, তারা অ্যাকনলেজই করছেন না। মানিকবাবুর মেঘ বলে যে কোনো একটা ছবি হয়েছে, অভিনন্দন বলে যে একটি ডিরেক্টর রয়েছে যে 26 বছর বয়সে এই ছবিটা বানিয়েছে, বোধায়নের মতন একজন প্রডিউসার যে সাহস করে ছবিটাকে প্রডিউস করেছে এবং ছবিটা রিলিজ করেছে, অ্যাকনলেজ করছে না। তারা করছেন না কেন? আমার এটা একটা বড় প্রশ্ন তাদের কাছে। মানে বাংলা ইন্ডাস্ট্রি যদি ওয়ার্ল্ড প্ল্যাটফর্মে পৌঁছয়, ঠিক যেমন হিন্দি এবং সাউথ মালায়ালাম ছবি বিশেষ করে, এবং হিন্দিতে তো অজস্র ছবি হচ্ছেই যেগুলো ওয়ার্ল্ড প্ল্যাটফর্মে গিয়ে কম্পিট করতে পারে। আমি বলছি গিমিকি ওয়ার্ল্ড প্ল্যাটফর্ম বাদ দিয়ে আমি বলছি কি প্রবলেম বলুন তো, ওয়্যার লাইজ দ্য ইগো? পায়োনিয়ারিং না হয় বৌদ্ধায়ন করেছে, আপনারা লুফে নিন, আরও যারা যারা প্রডিউসার্স রয়েছেন তারা সেটাকে ওয়েলকাম করুন, আরও এরকম ছবি হোক, আপনারা ডাকুন এরকম পরিচালকদের। না, তো হিয়ার লাইজ দ্য প্রবলেম উইথ বাংলা ইন্ডাস্ট্রি, এটাই প্রবলেম। কিন্তু লোকে তো দেখছে, বিজনেস তো দিচ্ছে ছবিটা, সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। হাতে পায়ে ধরে কান্নাকাটি করার, বাংলা ছবির পাশে দাঁড়ান, অমুক করুন তমুক করুন, নট নিডেড। বাংলা দর্শক, বাংলা ছবির দর্শক ভালো ছবি হলে ঠিক হলে যায়। অডিয়েন্স হ্যাজ দি লাস্ট সে। ইয়েস, উই ডোন্ট নিড টু প্লিড দেম, উই নিড টু গিভ দেম সামথিং গুড, দিলে তারা হলে যাচ্ছে।
সাবোটাজিং হয় আমাদের ইন্ডাস্ট্রিতে, আমি বলছি না হয় না। এখানে একটা মজা আছে, সেটা হচ্ছে আবার কিছু কিছু ছবি আছে যে ছবিগুলো কিছু কিছু বড় বড় মাথা আছে আমাদের ইন্ডাস্ট্রিতে, মাফিয়া আজাদদের, যারা থ্রেট মনে করে, কিন্তু তাদের হাউসের ছবি নয়। তারা তখন সাবোটাজিং করে, টাকা দিয়ে, পাওয়ার দিয়ে সাবোটাজিং করা যায়। কিন্তু মানিকবাবুর মেঘের মতো কিছু ছবির ক্ষেত্রে কি হয় না, আন্ডার এস্টিমেট করে ফেলে, ভাবে যে এইটা ওয়ার্ক করবে না, এটার পেছনে লাগার দরকারই নেই, সাবোটাজিং করার দরকারই নেই, এবং ব্যাপারটা বুমেরাং হয়ে যায়, অ্যান্ড দ্য ছবি হিটস দ্য ফ্লোর। তবুও আমি বলছি, সাবোটাজিং করার পরেও আমি বলছি, যদি ছবিটা টাচ করতে পারে অডিয়েন্সকে, ইভেন সাবোটাজিং ক্যানট স্টপ। তুমি একটু আগেই বললে BCD, যেটা বার্থ, ডেথ, তার মধ্যেখানে চয়েসেস, মিসেস কৃষ্ণমূর্তির কাছ থেকে যেটা আমার শেখা। তো ওই চয়েসেসের মধ্যেই একটা চয়েস, চয়েস ঠিক নয়, ওটা তোমার ভালো লাগা, লাভ ফর অ্যাডভেঞ্চার স্পোর্টস, সেখানে 3টে জিনিস অন্তত আমি জানি, আমি শুনেছি তোমার থেকে, কিন্তু আমি ডিটেলে জানতে চাই। তো একটা হচ্ছে স্কাই ডাইভিং, একটা হচ্ছে বাঞ্জি সুইং, আর থার্ডটার কি নাম বললে তুমি? ওটাও আমি পোখারাতে করেছিলাম, যেটা একটা ক্লিফ থেকে অনেকখানি খাদ পেরিয়ে মাঝামাঝি একটা উঁচু গাছ থাকে, সেখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা থাকে, একটা দড়ি আর কাঠ দিয়ে সিঁড়ি তৈরি করা হয়, হারনেস থাকে যেটা বডি হারনেস, কেউ স্লিপ করলে ঝুলবে, কেউ পড়ে যাবে না খাদে। তো ওই দড়িটা পার করে করে যেতে হয়, আর দড়ির যে সিঁড়ির মতো যেগুলো কাঠ দিয়ে করা, সেটা না কোনোটা এরকম বেঁকিয়ে বেঁকিয়ে রাখা থাকে, যাতে যাওয়াটা চ্যালেঞ্জিং হয়ে যায়, আর হাওয়া প্রচণ্ড দুলছে এরম করে দড়িটা, দ্যাট ইজ দ্য ফান। তো ওইটা আমি করেছিলাম, ওটা খুব একটা কেউ করে না, কেননা পেছন দিকে আছে, দেখতে পায় না লোকজন। মানে পোখারাতে যদি কেউ যান ওই বাঞ্জি সুইংয়ের জায়গাটাতে, তাহলে ওটা একটু এক্সপ্লোর করে দেখবেন যে এটা রয়েছে পেছন দিকে, ডোন্ট মিস ইট। তো ওইটা আমি করেছিলাম। ওই দড়িটা পার হয়ে যেতে অনেকটা সময় লাগে, কেননা ওটা দুলছে, কিন্তু চ্যালেঞ্জটা হচ্ছে একবারও স্লিপ না করে গিয়ে যাওয়া। ওইটা আমি স্লিপ করিনি একবারও, স্লিপ না করে গিয়ে ওই গাছটার ওপরে যখন বসা হয়, যে কাঠের অ্যারেঞ্জমেন্টটা করা আছে, তখন আবার একটা লিবারেটিং ফিলিং, যে জেনারেলি কটা মানুষ ওইখানটাতে বসে ওই ভিউটা উপভোগ করতে পারে। এই স্কোপটা নেচারের, আমি তো পাগল বেড়ানোর জন্য, নেচারের জন্য, কিন্তু এই জিনিসগুলো করে নেচারের না আমি এমন এমন সব অনুভূতি পাচ্ছি যেগুলো রেয়ার, যেগুলো এটা না করে পাওয়া যায় না। ওখান থেকে যে ভিউ, চারপাশটার খাদের নিচের যে ভিউ, নিজেকে নিয়ে যে ফিলিংটা, সেটা একটা অদ্ভুত, সেটা বোঝানো খুব কঠিন। ওখানে বেশ যতক্ষণ খুশি ওরা বসে থাকতে দেয়, কেউ তাড়া দেবে না। তারপরে আবার একটা হারনেস খুলে আরেকটা হারনেস পরে ওখানে বসতে হয়, আবার সেই হারনেসটা খুলে এই হারনেসটা পরে ওটা নিজে নিজেই করতে হয়, এটার সঙ্গে কোনো হেল্পার থাকে না, আবার সিঁড়িটা পার হয়ে ফেরত আসতে হয়। এই হচ্ছে জার্নিটা। তো এই সবকটা মিলিয়েই আমাদের এই সবকটা, কিন্তু এই সবকটাই খুব সেফ ভাবে করা যায়, একটু খোঁজ খবর নিয়ে করলে সেফভাবেই করো। আমি কিন্তু খুব সেফভাবেই করি। তুমি স্কাই ডাইভিংটার ব্যাপারে একটু ডিটেলে বলো, মানে জাম্পের আগে ফর্মে সাইন করা থেকে শুরু করে যখন তুমি জাম্প করছো, মানে সেটা তুমি একটু বলো। হ্যাঁ, ওয়েভার ফর্ম একটা সাইন করতে হয়। প্রথমত হচ্ছে আমার কাছে বেড়ানোটা ইজ ইকুয়াল টু জীবন, বেড়ানো ইজ লাইফ টু মি। যেটা আমি জানতে পেরেছি যখন আমি বেড়ানো শুরু করলাম উইথ তথাগত, তখন আমি এটা বুঝলাম যে আমি এইরকম প্যাশনেট বেড়ানোর ব্যাপারে। তারপরে অ্যাডভেঞ্চার স্পোর্টস নিয়ে আমার বরাবরই, আমি ছোটোবেলায় চিলেকোঠায় উঠে বসেছিলাম যখন মিস্ত্রিরা কাজ করছিল আমাদের বাড়ির ছাদে, আমার সারা বাড়ির লোক আমায় খুঁজে পাচ্ছিল না, অ্যান্ড দেন মিস্ত্রিরা সিঁড়িটা সরিয়ে নিয়ে চলে গেছে, আমি জানি না। আমার বাবা তখন জীবিত, বাবা আমাকে কোলে করে নিচে নামিয়েছেন, হাত পা কেটে গেছে। ওটা বোধহয় অ্যাডভেঞ্চার স্পোর্টস। আমি একটু অ্যাডভেঞ্চারাস কিছু করতে ভালোবাসি বলে আমার একটা অদ্ভুত ভালো লাগে, শান্তি হয়, ভালো লাগে। তো আমার অনেক দিন ধরে টার্গেট ছিল যে আমি করব এটা, টাকাও লাগে প্রচুর এটা করার জন্য, সেটাও জমাতে হয়েছে। তো সেই জন্য একটা ওয়েভার ফ্রম দুবাইয়ের পাম আইল্যান্ডের ওপর জাম্প যেটা, সেটা আমি প্রথমটা ওটাই করলাম।
প্রথমটা না, সরি মা, তো এটা শুনে আর করবো না মা, এটা প্রথম এবং এটাই শেষ। আমি এমনি বলে ফেলেছি, ভুল করে প্রথমটা বলে ফেলেছি। মাকে না বলে করেছিলাম, কারণ যেতে মা দিতেন না যেতে করতে। মাকে নিয়ে গিয়েছিলাম আমি, আমার অনেক দিনের টার্গেট ছিল মাকে আমি এক রাত্রির বুর্জ খালিফায় রাখবো। বুর্জ খালিফা আমার পক্ষে গোটা স্টে অ্যাফোর্ড করা সম্ভব না, মাকে এক রাত্রির আমি রেখেছিলাম এবং ওখানে থাকাকালীনই আমি ডাইভিংটা করে এসেছিলাম। মাকে ফিরে আসার পর যখন আমি ভিডিও দেখিয়েছি তখন আমার আনন্দ দেখে মা ভয় টয় সব ভুলে গেছেন, শি গট ইন টু দ্যাট। তো সেটাই হচ্ছে মজা। আমার ওয়েভার ফর্মটাতে সব কিছুর ডিটেল দিতে হয়, মানে আমার ফিজিক্যাল কন্ডিশন ঠিক কীরকম সেই সবগুলো ডিটেল থাকে, সেইটা ফিল আপ করতে হয় প্রথমে। এবং সেটাতে ফিল আপ করে যদি খুব কিছু অ্যাডভার্স কন্ডিশন থাকে তাহলে হয়তো ওরা একটুখানি সতর্কবাণী দিতে পারে, কিন্তু তারপরেও কেউ যদি চায় জাম্প করতে সে তার নিজের দায়িত্বে জাম্প করছে, কেউ আটকে দেবে না বা বারণ করে দেবে না। আনলেস খুব হাই রিস্কে কেউ যাচ্ছে, হার্ট পেশেন্ট, সেরকম কেউ যাবেই বা কেন জাম্প করতে হঠাৎ। তো তারপরে ওরা একটা যখন স্যুটটা পরিয়ে দেয়, একটা 5 মিনিট মতো ট্রেনিং হয় যে জাম্প করার পরে কিভাবে হাতটা কিভাবে স্ট্রেচ করে রাখতে হবে, হাউ শুড ইউর বডি বি বেন্ট, কীরকম হয়ে থাকবে। সেটার পরে একটা ইন্টারভিউ হয় ওদের। সেই ইন্টারভিউতে স্পষ্ট বলেই দিতে হয় যে আমি আমার নিজের ইচ্ছায় এটা করছি এবং আমার যদি কিছু হয়, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী হবে না যদি এটা হয়, ইফ এনিথিং হ্যাপেন্স, এরমভাবে হয়। তো সেইটা একটা অ্যাড্রিনালিনটা তখন থেকে শুরু। আমি আমার জন্মদিনের দিন করেছিলাম এটা, জন্মদিনে আমি নিজেকে নিজে এটা গিফট দিয়েছিলাম, কেননা তার আগে 7 বছর আমি এই জন্মদিনটাতে একা বেড়াতে গিয়েছিলাম, সেই মাকে নিয়ে গিয়েছিলাম। আর ওখানে একটা কাজ ছিল, ঋষভ অভিনেতা আমার ভাই, আমি একটা অ্যাকম্পানিমেন্ট চেয়েছিলাম যে আমার সঙ্গে আমার চেনা কেউ জাম্প করুক, সো দ্যাট উই ক্যান শেয়ার দ্য এক্সপিরিয়েন্স উইথ ইচ আদার। ঋষভকেও নিয়ে গিয়েছিলাম আমার সঙ্গে জাম্প করার জন্য। তো সেইটা একটা হেলিকপ্টারে করে ওরা ওপরে নিয়ে যায়, আমার সঙ্গে 1 2 3 4 5 6 জন আমরা একসাথে জাম্প করেছিলাম এবং 6 জনের জন্য 12 13 14 15 16 17 18 জন ছিল টোটাল। কারণ আমাদের প্রত্যেকের একজন করে গাইড, যাদের সাথে আমরা অ্যাটাচড, খুব ভালোভাবে অ্যাটাচড উইথ বেল্টস অ্যান্ড এভরিথিং। আর প্রত্যেকের একজন করে ইন্ডিভিজুয়াল ডিওপি, যে আমাদের সঙ্গেই জাম্প করবে একটা করে ক্যামেরা নিয়ে, এবং এক্সক্লুসিভলি আমার ডিওপি আমারটাই শ্যুট করবে। এরে জাম্প করে আমার চারপাশটা ঘুরে ঘুরে সে আমাকে শ্যুট করছে, সেটা দেখাটাও একটা, অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস ডিওপিদের আমি এমনি কাজ করতে দেখি, ওই রকমভাবে শ্যুট করতে দেখি, সেটাও সাংঘাতিক এক্সাইটিং একটা ব্যাপার। তবে স্কাই ডাইভ কোম্পানির সাথে আমি করেছি, কেননা আমি না তার আগে রিসার্চ করি, এরম জিনিস করতে গেলে প্লিজ রিসার্চ করে করবেন। বেস্ট কোম্পানিকে আমি বলবো স্কাই ডাইভ ইজ দ্য বেস্ট কোম্পানি সারা পৃথিবীতে, ওয়ান অফ দ্য বেস্ট, এবং যাদের 0 অ্যাক্সিডেন্ট। আর দুবাইতে শুধু না, সারা পৃথিবীতেই। আর দুবাই এমন একটা দেশ না, ওরা না চান্সই দেবে না কোনো রকম অ্যাক্সিডেন্ট হওয়ার। না, পাম আইল্যান্ডে সারা পৃথিবী থেকে আসে আকাশ থেকে পাম আইল্যান্ডের বার্ডস ভিউটা দেখতে। ওদের, আপনারা এটা জেনে রাখুন প্লিজ, যারা ভয় পান বা ভাবেন যে কেউ লাইফ রিস্ক নিয়ে কেন করে এগুলো, এটা হচ্ছে আমার গাইডের যে একটা প্যারাশুট রয়েছে সেটা ছাড়া আরও 2টো এক্সট্রা প্যারাশুট রয়েছে, প্লাস যিনি ডিওপি আমার পার্সোনাল, তার কাছে নিজের প্যারাশুটটা ছাড়া আরও 2টো এক্সট্রা প্যারাশুট রয়েছে। কাজী টোটাল 4টে এক্সট্রা প্যারাশুট রয়েছে। একটা না খুললে আরও 4টে প্যারাশুট আছে যেটা খুলতে পারে, খুলে আমাকে নিচে নামিয়ে দিতে পারে। এতটাই ওরা সেফটি মেনটেন করে জিনিসটা করে। ভয় কি, একটাই তো, প্যারাশুট না করলে you are finished or you are a vegetable for the rest of the life. তো সেইটা যাতে না হয়, তাহলে এবার 4টে প্যারাশুটই যদি কারণ না খোলে, যে সেই মানুষটার সেদিন মাথার উপর পাখা পড়ে গিয়ে মৃত্যু ছিল, ওটার জন্য স্কাই ডাইভিংকে দায়ী করার কোনো দরকার নেই। কিন্তু আমার ছোটোবেলা থেকেই মাকে বলতাম আমার ভীষণ পাখি হতে ইচ্ছে করে, আমার ডানা নেই কেন, আমি পাখি হতে চাই। তারপর বড় হয়ে দেখলাম এইটাই একমাত্র উপায় পাখির ব্যাপারটা এক্সপিরিয়েন্স করার, কেননা ওরা দু হাতটা এরকম করে ছড়িয়ে দিতে বলে ডানার মতো, দেন ইউ এক্সপিরিয়েন্স দ্য অ্যাকচুয়াল ফিলিং অফ আ বার্ড। তো মেঘের ওপরে নিয়ে চলে যায় ওরা 13,000 ফিট ওপরে, যেখানে নিচে তাকালে আর নিচটা দেখা যায় না,
শুধু মেঘটা দেখা যায়, ইউ সি আ কার্পেট অফ ক্লাউড। তো ইট ইজ লাইক আ ড্রিম, মানে দিস ইজ হাউ হেভেন লুকস, ইট ইজ আ কার্পেট অফ ক্লাউডস। তো মনে হয় যেন একটা মেঘের রাজ্য, সেই রাজ্যর মধ্যে আমরা চলে গেছি। এবার সেখানে কাউন্টডাউন হয় 2, 3, 4 অ্যান্ড দেন ইউ জাম্প। মানে গাইডই জাম্পটা করতে হেল্প করে, যে কীভাবে জাম্পটা করবে, মাথাটা ওপরে করে জাম্পটা করতে হয়, তারপরে মাথাটা নিচু করে দিতে হয় সো দ্যাট ইউ ক্যান সি দ্য ভিউ। তো ওই জাম্পটা হওয়ার পরে ফ্রি ফল যতক্ষণ থাকে ততক্ষণ প্যারাশুট খোলে না, কিন্তু ফ্রি ফলটা নিয়ে আবার অনেকে ভয় পান যে ও মাই গড কতক্ষণ ফ্রি ফল মানুষ সহ্য করতে পারে। কিন্তু ওই ফ্রি ফলটাই মজাটা, কারণ ফ্রি ফলটা না পাখির মতো করে হয়। পাখি যে ওড়ে আকাশে, ফ্রি ফলটা এইভাবে হয় না, ফ্রি ফলটা এইভাবে হয়, ইটস লাইক বেন্ড হয়ে হয়। কাজে এই প্রেশারটা থাকে না, এই প্রেশারটা থাকে। তারপরে যেই মেঘটা পেরিয়ে, এবার যতক্ষণ ফ্রি ফলটা হচ্ছে ততক্ষণ মেঘের রাজ্যে আমরা ঘোরাফেরা করছি। সে এক অদ্ভুত অনুভূতি, অনুভব না করলে বোঝানো সম্ভব না। মেঘটা পেরিয়ে গেলে গ্র্যাভিটেশনাল পুলটা ফিল করা যায়, তখন ওরা প্যারাশুটটা খুলে দেয় এবং প্যারাশুটটা খুলে আবার অনেকটা ওপরে উঠে যেতে হয় প্যারাশুটটা খোলা মাত্রই। অ্যান্ড দেন ইউ ফ্লোট, বাকিটা ফ্লোট করতে 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 পাম আইল্যান্ডটা তখন থেকে দেখা যায়। সেখান থেকে পাম আইল্যান্ডের পুরো ভিউটা, পুরো দুবাইটা বা যেখানেই আপনি করছেন সেটা দেখতে দেখতে আস্তে 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 নামা। যখন ল্যান্ডিং হয় তখন ওরা বলে যে পাটা স্ট্রেট করে দিতে, যাতে হিট না করে গ্রাউন্ডে। সেই ল্যান্ডিংটার পরে কিন্তু আমি বলছি লাইফ চেঞ্জেস। ওটার আগে আপনি একটা মানুষ, ওটার পরে আপনি একটা মানুষ। কনফিডেন্স, ডেথকে ডিফাই করা, এবং শখ থাকলে ট্রাই অ্যান্ড ডু ইট, সেভ সাম মানি অ্যান্ড ট্রাই অ্যান্ড ডু ইট। এই যে এরকম একটা স্বপ্ন সত্যি হয়ে যাওয়া, সেটা না মানুষ হিসেবে মেন্টালি একটা মানুষকে এত লিবারেটেড ফিল করায় আর এত স্ট্রেংথ বাড়িয়ে দেয় নিজের, সেটা বলে বোঝানো খুব কঠিন। আমার গাইড যে ছিল ম্যাক্স, he was very handsome. I almost fell in love with him. Very sweet. এইটা আমি এই সিনেমাটা না বলে পারছি না, জিন্দেগি না মিলেগি দুবারাতে। জিন্দেগি না মিলেগি দুবারা যখন থেকে আমি দেখেছি, আমার তখন থেকে ছিল যে এইগুলো করতে হবে। স্কুবা তো তার আগে অনেকবার করে ফেলেছি, স্কাই ডাইভিং এর আমি 6 বার স্কুবা করে ফেলেছি। এটা দুর্ধর্ষ এক্সপিরিয়েন্স। আর স্কুবা ইজ সেফ, 100-এ 100 সেফ। ওটা নিয়ে তো কিছু আমার আলাদা করে বোঝানোর বা বলার নেই। কিন্তু জলের তলার পৃথিবী সে এক আলাদা জিনিস আর কি। যারা খুব ভীতু নন তারা স্কুবাটা করতে পারেন, কারণ জলের তলার যে পৃথিবীটা, সেখানে পুরো নিঃশব্দ, জলের আওয়াজ, আপনি অতিথি জলের তলার প্রাণীদের মাঝখানে, কিন্তু কি ব্রিদিং, যেটা আপনার গাইড আপনাকে বলবে কি ব্রিদিং। নাকটা তো বন্ধ থাকে, মুখে একটা পাইপ থাকে, সেটা দিয়ে নিঃশ্বাস নিতে হয়। ওই কি ব্রিদিংটাই আপনাকে বাঁচিয়ে রেখেছে। প্রতিটা নিঃশ্বাস আমার কতটা ভ্যালুয়েবল সেটা স্কুবা করার সময় বোঝা যায়। ইউ নো দ্যাট ইউ আর ব্রিদিং অ্যান্ড এভরি ব্রেথ ইজ কাউন্টিং। আমি স্কুবা করতে গিয়ে আন্দামানে যখন স্কুবা করেছিলাম, তখন আমি নিমো আর নিমোর বাবার সাথে আমার দেখা হয়েছিল। এক্স্যাক্টলি নেমো অ্যান্ড নেমোর বাবা আমার ঘটনাচক্রে দেখা হয়েছিল। আমি স্পাঞ্জ কোরাল দেখার সুযোগ পেয়েছিলাম শ্রীলঙ্কায়, যেখানে স্পাঞ্জ কোরালে ফুঁ দিলে ওপরে যারা আছে, স্পাঞ্জ কোরালে একটা এরকম জড়ো জিনিস হয়, তাতে ফুটো থাকে, আবার মাথায় একটা ফুটো থাকে। একটা ফুটোতে ফুঁ দিলে মাথা থেকে মাল্টিপল কালার্সের 7 রকম রঙের বাবলস বেরোতে থাকে। সেটা হচ্ছে স্পাঞ্জ কোরাল। আমি দেখতে পাবো বাবলগুলো বেরোচ্ছে, এবং ওপরে যারা বোটে রয়েছে তারা অবধি, মানে সারফেস অবধি বাবলগুলো যাবে, ওরা বুঝতে পারবে কেউ একটা স্পাঞ্জ কোরালে ফুঁ দিয়েছে। এবার আমার গাইড আমার ইন্টারেস্ট দেখে আমায় বলেছিল ইউ ওয়ান্ট টু ট্রাই দিস, ও নিজে করে দেখিয়েছিল। তো তার জন্য মুখ থেকে ওটা একটু সরাতে হয়, ব্রিদিংয়ের ইকুইপমেন্টটা সরিয়ে স্পাঞ্জ কোরালে ফুঁ দিতে হয়, দিয়ে আবার ওটা চট করে মুখে নিয়ে নিতে হয়। যেটুকু জল ওতে ঢুকলো একটা পাম্প করে জলটা বার করে দেওয়া যায়। ইটস ভেরি ইজি। তো সেইটা আমি একবার করলাম, দেখলাম হলো না বাবলটা, তারপর ও আবার করে আমাকে দেখালো। সেকেন্ড টাইম যখন আমি করলাম, আই স দ্য বাবলস। 7 রঙের বাবল ছড়িয়ে বেরোতে শুরু করলো,
থাউজেন্ডস অ্যান্ড থাউজেন্ডস অফ বাবলস। এই দৃশ্য তো এইভাবে ছাড়া দেখা উচিত না। ওপরে এসে আমার গাইড বকা খেয়েছিল, গাইড বলেছিল যে আনলেস শি ইজ আ প্রফেশনাল স্কুবা ডাইভার, যতক্ষণ না সার্টিফিকেট পাচ্ছে তোমার ওর মুখ থেকে ওটা সরানো উচিত হয়নি জলের তলায়। তো ঠিক আছে, বাট আই এম হ্যাপি যে হি ডিড ইট ফর মি। তো এইটা হচ্ছে আমার স্কুবা আর স্কাই ডাইভিংয়ের গল্প। আর আরেকটা হচ্ছে যেটা জেনারেলি বানজি জাম্প করে, তুমি সেটারও এক স্টেপ পরে গিয়ে বানজি সুইং করেছি না। সেটা এমনি বানজি জাম্পের ক্ষেত্রে যেটা আমি বলছি যে সবাই যদি ভাবে যে আমি ইললজিক্যাল, আমি এটা মাকেও বলছি, মা তুমিও শোনো, যে আমি বানজি জাম্পটা কেন করি। আমি দুটোই করতে পারতাম, তো পাশাপাশি হচ্ছিল একই প্ল্যাটফর্মে, একবার এটা একবার ওটা, কিন্তু কেন করিনি তার কারণ হচ্ছে আমার বানজি জাম্পে যেটা হয় শেষে মাথাটা নিচু পাটা ওপর হয়ে যায়, ইটস লাইক দিস। এবার আমার একটা ফিজিক্যাল কোনো সমস্যা আছে যেটা জন্য মাথাটা পুরো নিচু হয়ে গেলে, এরকম কোনো যোগাও আমি করতে পারি না যখন করতাম, যেখানে মাথাটা পুরো নিচু হয়ে গেলে আমার একটা প্রবলেম হতে শুরু করে, আমার ব্লাড ফ্লো টুয়ার্ডস দ্য ব্রেন ভীষণ ফাস্ট হয়। তো আমার হাজার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি কিন্তু রিস্ক নিইনি। দেখো, পয়েন্ট টু বি নোটেড, আমি বানজি জাম্পটা ওই জন্য করিনি। কিন্তু বানজি সুইংটা না বেশি মজার, কারণ না একটা ক্লিফ, সেটা হচ্ছে 280 মিটার ওপরে, ওয়ার্ল্ডের হাইয়েস্ট, নেপাল পোখারাতে হয় এটা, এবং 0 অ্যাক্সিডেন্ট লেভেল, দে আর ভেরি সেফ। তো ওই ক্লিফ থেকে আর একটা ক্লিফ যেটা অনেক দূরে, এত দূরে যে তুই দেখতেই পাবি না, ঝাপসা দেখা যাবে, সেইখান অবধি একটা খুব ভারী দড়ি অ্যাটাচ করা আছে। সেই দড়িটার সাথে নিজে তো এপাশে যে দড়িটা তার সাথে অ্যাটাচ করে দেওয়া হয় বডি হার্নেস দিয়ে, দেন ইউ হ্যাভ টু পুল, দড়িটাকে টানতে হয়, টেনে জাম্পটা করতে হয়। তে সুইং করে ওই ক্লিফ অবধি চলে যাবে বডিটা, আবার সুইং করে যখন নেমে এসে সেটেল করে যাবে, খাদের নিচে তলায় কোনো একটা জলাশয় থাকে, সেই জলাশয়টার ওপর এইরকম পজিশনে বডিটা থাকে। কিন্তু আমার যা ওজন এবং শক্তি, তাতে অত মোটা দড়ি, তো এই ক্লিফ থেকে আমি না এনাফ টানতে পারছিলাম না। যদি না খুব জোরে টানতে পারি, আমার সুইংটা তো ছোট হয়ে যাবে, কারণ আমি কত জোরে টানছি তার উপর ডিপেন্ড করছে আমার সুইংটা কত বড় হবে। তাই ওরা আরেকটা ব্যবস্থা করে রেখেছে, পাশে একটা তারের মতো আছে লোহার, সেটাতে সাসপেন্ড করে দেয়, দিয়ে ওরা খুলে দেয় সাসপেনশনটা, ওরাই টেনে দেয় দড়িটাকে, টেনে দিয়ে সাসপেনশনটা খুলে দেয়, তাতে ম্যাক্সিমাম হয় সুইংটা, দ্যাটস দ্য ম্যাক্সিমাম। তো আই ওয়েন্ট ফর দ্যাট, এবং আই গট দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ সুইং, এই ক্লিফ থেকে ওই ক্লিফে দুলে যাওয়া এবং ফিরে আসা। তারপরে যখন থেমে যায়, আমি দোলনা খুব ভালোবাসি বরাবর, তো ইট ইজ দ্য লার্জেস্ট দোলনা আই ওয়েন্ট ফর, অ্যান্ড দেন দ্য বার্ডস ভিউ। আমি ফিরে এলাম করে, এবং আমি ফিরে আসার পর আমি আবার গেছি, উঠে এসেই আমি ওদেরকে বলেছি আই ওয়ান্ট টু গো ফর আ সেকেন্ড টাইম, কেননা এই এক্সপিরিয়েন্সটা আরেকবার এক্ষুনি না করলে হবে না। সেকেন্ড টাইম করলে 50% ডিসকাউন্ট, থার্ড টাইম করলে 80% ডিসকাউন্ট, ফোর্থ টাইম করলে ইটস ফ্রি। তো ওরা আমাকে একটা কার্ড দিয়ে দিয়েছিল যে পরের বছর 5th মধ্যে যদি আমি আবার যাই, তাহলে আমি একটা 80% ডিসকাউন্ট পাবো আর একটা ফ্রি পাবো। সেটা আমার যাওয়ার সুযোগ হয়নি, কিন্তু দুবার অ্যাটলিস্ট আমি করে আমি স্যাটিসফাইড যে আমি ওই এক্সপিরিয়েন্সটা দুবার করে কিছুটা স্যাটিসফাইড, হয়তো আমার আবার করতে ইচ্ছে হবে। তো এইগুলো করার জন্যে কারেজ তো লাগেই, কিন্তু এটার সাথে হেলথটাও একটা ফ্যাক্টর, মানে ইউ হ্যাভ টু বি ফিট এগুলো করার জন্যে। তো তোমার যেমন তুমি একটা স্ট্রিক্ট ডায়েট ফলো করো, অ্যান্ড ইউ বিন ইন দিস হেলদি লাইফস্টাইল, তুমি সেটা ডেডিকেটেডলি ফলো করো। হ্যাঁ, ভেরি ডেডিকেটেড। তো হাউ ইম্পর্টেন্ট এই ফিটনেস ফ্যাক্টরটা ইন আওয়ার ডেইলি লাইফ? দেখ, স্কাই ডাইভিংয়ের জন্য তো ওদের ওজন লিমিটেশন আছে। ইন কেস অফ আ মেল বডি 100-র নিচে ওজন হতে হবে, আচ্ছা, আর ইন কেস অফ আ ফিমেল বডি 80-র নিচে ওজন হতে হবে। তার কারণ হচ্ছে ইউ হ্যাভ আ গাইড তোমাকে নিয়ে জাম্পটা করছে, এবার তোমার বডি পজিশনটা সেই টেক কেয়ার করছে যাতে ঠিক থাকে, অ্যান্ড ইউ ডু ইট। কিন্তু এর থেকে ওজন বেশি হলে, এবারে 80 আর 100 লিমিটটা যথেষ্ট হাই, মানে খুব একটা, কিন্তু ওই যে ফ্রি ফল আর তারপরে যে ফ্লোটটা 13,000 ফিট ওপর থেকে, সেই সময় যাতে কোনো হার্টের সমস্যা না হয়ে যায়, কোনো প্যানিক অ্যাটাক না হয়ে যায়, কোনো কিছু না, অনেকের হয়,
হার্ট অ্যাটাক হয়ে গেছে কারোর করতে গিয়ে, এটাও হয়েছে। সেটা যাতে না হয় তার জন্য তো একটা ফিজিক্যাল এবং মেন্টাল আমি বারবার বলছি, মেন্টাল ফিটনেস যদি থাকে কারোর, তাহলে ফিজিক্যাল ফিটনেস উইল ফলো ইট অটোমেটিক্যালি। কিন্তু এই জাম্পগুলো করার জন্য কিন্তু ইউ রিয়েলি গট টু বি ফিজিক্যালি ফিট, অলসো মেন্টালি ফিট ছাড়া, মানে আমি বলছি মেন্টাল ফিটনেস আছে বলেই তো তারা এইটা করতে গেছে, তাদের সাহসে কুলিয়েছে এটা করা, প্লাস প্যাশন, শুধু কারেজ না, মানে প্যাশন আছে এটা নিয়ে আমি করব। কেননা এটা করার আগে যে অ্যাড্রিনালিনটা হয় সেটাই আমরা এনজয় করি, সেই জন্যই আমাদের এটা করা। তো সেই এনজয়টা যারা করে না তারা করবে না। কিন্তু তুমি যদি বাঞ্জি জাম্প করতে চাও বা বাঞ্জি সুইং করতে চাও, তাহলে পরে ফিজিক্যাল ফিটনেসটা থাকতে হবে, না হলে পরে না হার্ট হয়ে যাবে এদিক ওদিক। ইউ ক্যান বি হার্ট ফিজিক্যালি অ্যান্ড পারমানেন্টলি। তো একটা সার্টেন কাইন্ড অফ বডি থাকতে হবে। তো সেটা যে আমি এগুলোর জন্য করেছি তা না, মানে আমি এমনি গত 2.5 বছরে আমি একটা প্রচণ্ড ফোকাসড আমার ফিজিক্যাল এবং মেন্টাল ফিটনেসের ব্যাপারে। সেই জন্য আমি খুব স্ট্রিক্ট একটা ডায়েট ফলো করি, যেটা আমার রসনা তৃপ্তিকে কষ্ট কোনোভাবেই না দিয়ে। কেননা গুড ডায়েট মানেই টেস্ট বার্ডকে হার্ট করতে হয়, ইট ইজ অ্যাবসলিউটলি রং। আমার টেস্ট বার্ডকে আমি পুরো স্যাটিসফাই করে আমার ডায়েটটা আমি ফলো করি, কিন্তু ভেরি স্ট্রিক্ট, ভেরি ডিসিপ্লিন। এবং চিট ডেজ থাকে আমার। চিট ডেতে আমি যা ইচ্ছে তাই খাই। লুচি ইজ মাই ফেভারিট, আলু সেদ্ধ ভাত ইজ মাই ফেভারিট। আমি ভেজিটেরিয়ান, সেটা সবাই জানেন। আর আমার আইসক্রিম ফেভারিট, কোল্ড ড্রিঙ্ক ফেভারিট, সব খাই চিট ডেতে, তাতে কিছু হয় না। এবং একটা আই লাইক ওয়াকিং। আমার একটাই জিনিস আয়ত্ত করতে পারিনি, সেটা হচ্ছে এক্সারসাইজিং আমার ভালো লাগে না। জিম আমি কোনো দিন যাইনি, একবার ভর্তি হয়েছিলাম, একদিন গিয়েছিলাম, 1 ডে, দ্বিতীয় দিন আর যাইনি। আই ডোন্ট এনজয়। কিন্তু হাঁটাটা একটা পুরো ফুল বডি এক্সারসাইজ, ওটাই এনজয়। এবং মেন্টাল মেন্টাল জিমিং, এই ফিটনেসটা না আরও বেশি দরকার এগুলো করার জন্য। হ্যাঁ, তো আমি যেটা বলি, মেন্টাল ফুড, মেন্টাল জিমিং আর এক্সারসাইজিং শরীরের ক্ষেত্রেও দরকার হয়। এবং হেলদি ইনপুটস, মানে ডিটক্সিফিকেশন অফ দ্য বডি, ডিটক্সিফিকেশন অফ দ্য মাইন্ড, তিনটেই মানসিক ক্ষেত্রে দরকার হয়। এবার মেন্টাল জিমিংটা কি, বিভিন্ন ধরনের মেডিটেশন আছে, যেগুলো শিখবে কোথা থেকে তুমি। বিভিন্ন মানুষ আছেন যারা নিজেদের জীবনটা আর 5টা মানুষকে ইন্সপায়ার করার জন্য, মোটিভেট করার জন্য এবং হেল্প করার জন্যই ডেডিকেট করেছেন। তাদেরকে ফলো করা, তাদের লেখাপড়া। আমি যেরকম থিক নাথন ওয়াজ গিফটেড টু মি বাই মাই বেস্ট ফ্রেন্ড, এবং থিক নাথন তিনি 35 বছর জেলে কাটিয়েছেন এবং লিখেছেন। ওনার লেখা পড়েছি, পড়া দিয়ে শুরু করেছি, তারপর বিভিন্ন মানুষকে ফলো করেছি আমি। তার মধ্যে একজন যেরকম মিস্টার শর্মার কথা আমি পরে আসছি, উনি একজন বিজনেসম্যান। আমি উপকৃত হয়েছি এবং আমার সবসময় মনে হয় যে আমি যখন উপকৃত এতটা হয়েছি, আমি চান্স পেলে উপকার করতে চাই আরও মানুষের। ইট ইজ হেল্পড মি। এটা হচ্ছে তোমার মেন্টাল ফুড। আমি এই সময় এই মুহূর্তে আইনস্টাইনের যে সায়েন্টিফিক থিওরি টুয়ার্ডস মেন্টাল ফিটনেস এবং ম্যানিফেস্টেশন, সেইগুলো নিয়ে পড়াশোনা করছি, যে পুরোটাই সায়েন্স। কানেকশন উইথ দ্য ইউনিভার্সটা পুরোটাই সায়েন্স, ম্যাথমেটিক্স। তো সেইটা নিয়ে পড়াশোনা করছি। এটা হচ্ছে ফুড গেল। মেন্টাল জিমিংটা হচ্ছে মেডিটেশন, যেটা আগে তোমায় মেন্টাল ফুডটা খেতে হবে, তারপর তুমি শিখবে যে কিভাবে করে বিভিন্ন। এবারে মেডিটেশন মানে কি, এরকম ধ্যানের আকারে বসে চোখ বন্ধ করে বা চোখ খুলে কিছু একটা করা, চান্ট করা, নো। আমি এই যে কফিটা খাচ্ছি, আমি এই কফিটা খেতে খেতে মেডিটেশন করতে পারি। মেডিটেটিভ ড্রিঙ্কিং, মেডিটেটিভ ইটিং, মেডিটেটিভ স্লিপিং পর্যন্ত হয়, সেটা করো। অদ্ভুত স্ট্রেংথ বাড়বে, ইমোশনাল ইন্ডিপেন্ডেন্স হবে, যেটা আসল ইন্ডিপেন্ডেন্স। তো মেডিটেশন ইজ দ্য ফুড, যেটা তোমাকে ইমোশনালি ইন্ডিপেন্ডেন্ট করে দেবে, যে কোনো কিছু ওভারকাম এরম করে যাবে, সেটাতে সাহায্য করবে। ইউ উইল নো দ্যাট লাইফ ইজ আ চয়েস এই মেডিটেশনের থ্রু দিয়ে, অ্যান্ড ইউ উইল নো দ্যাট ইউ ক্যান নেভার লুজ ইন লাইফ, ইউ ইদার উইন অর ইউ লার্ন। যতক্ষণ না তোমার শেখা হবে তোমার কষ্ট হবে, যে এই শেখাটা হয়ে যাবে তোমার কষ্টটা চলে যাবে, অ্যান্ড দেন ইউর ইন আ উইন উইন সিচুয়েশন। তো এটা হলো গিয়ে। আর ডিটক্সিফিকেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ হচ্ছে এই মুহূর্তটা ছাড়া তো সত্যি আর কিছু এক্সিস্ট করছে না।
পাস্ট আর ফিউচার নিয়ে আমরা বাঁচি। ফিউচার নিয়ে ভাবা এবং ভেবেই যাওয়া, গালে হাত দিয়ে বসে দুশ্চিন্তা করা, এটা টোটালি পয়েন্টলেস। কিন্তু আমি স্বপ্ন দেখব ফিউচার নিয়ে, গুড থিংস, অনলি গুড থিংস, এবং সেটা ম্যানিফেস্ট করা যায় সায়েন্টিফিক্যালি, সেটা করব। কিন্তু বাঁচবো প্রেজেন্টে। আর পাস্টে তো আমাদের ব্যাড এক্সপিরিয়েন্সেস প্রত্যেকের আছে, মোস্ট অফ দ্য টাইম সেইগুলো নিয়ে আমরা ব্রুট করি হেল্পলেসলি। সেইখানে ডিটক্সিফিকেশনটা দরকার। তার কারণ হচ্ছে একটা জোক শুনে তো একবারই হাসি আমরা, একটা জোক 5 বার শোনালে তো তোর হাসি পাবে না, 5 লাইনটা তো আর ওয়ার্ক করবে না, কিন্তু একই দুঃখ তোকে বারবার কাঁদায়। দ্যাট ইউ হ্যাভ টু প্র্যাকটিস, যে আমার ব্রেন থেকে প্রসেস করে আমার যা যা খারাপ অভিজ্ঞতা আছে সেগুলোকে আমি ক্লিন করে বার করে দেবো। আমি যেমন একটা খুব সুন্দর জিনিস দেখেছিলাম এইটা নিয়ে, একজন বলছেন যে তুমি জিমে গিয়ে কত ওয়েট তুলছো বা কি করছো সেটা ডাজ নট ম্যাটার, তুমি যদি রোজ জিমে যাও সেটা ম্যাটার করে। অ্যান্ড রোজ জিমে যাওয়ার জন্যে তোমার কত ডাম্বল তুলছো সেটা ম্যাটার করে না, তোমার এখান থেকে ওটা ম্যাটার করে, তুমি বডিটাকে নিয়ে যাচ্ছ জিমে। ভেরি ট্রু। এবং সেটা যদি রোজ কেউ করতে পারে, ইটস দ্য কনসিস্টেন্সি। একদম কারেক্ট। সেলফ ডিসিপ্লিনের ক্ষেত্রেও, ডায়েটের ক্ষেত্রেও, ফিট থাকার ক্ষেত্রেও, ইট ইজ দ্য কনসিস্টেন্সি দ্যাট উইল টক। মেন্টাল ডিসিপ্লিনের ক্ষেত্রেও তাই, ইট ইজ দ্য কনসিস্টেন্সি, ইউ হ্যাভ টু কিপ অন ডুইং। তোমার এখন একটা খুব সেন্সিটিভ টপিক, যেটা কালকেও তুমি পাঠিয়েছিলে আমাকে কয়েকটা ছবি। তো সেটার পশু, হ্যাঁ, সেটা দুটো অ্যানিমাল রেস্কিউ। তুমি অ্যানিমালসদের জন্য অনেক কিছু করেছো। তুমি যখন আমায় ছবিগুলো পাঠাও আর ভিডিওগুলো পাঠাও, আমার দুটো ইমোশন ইভোক হয়, একটা ভালো একটা খারাপ। খারাপ যে মানুষরা কি করছে আমাদের পশুদের ওপর, ভালো লাগলো যে না এখনও এরকম মানুষরা আছে তোমার মতো যারা তাদেরকে প্রোটেক্ট করে রাখছেন। কিন্তু ইন অ্যান আইডিয়াল ওয়ার্ল্ড এরকম মানুষের দরকার না পড়লে ভালো, যে পশুরা নিজের মতো। তো এইখানে তুমি অনেক কিছু করেছো ফর, অ্যান্ড সেটা তুমি নিজের থেকে করেছো, মানে সেটা কোনো কেউ ফোর্স করেনি বা কিছু, আউট অফ ইয়োর ইমোশনস তুমি করেছো। কিন্তু অনেক খারাপ নোংরা জিনিস হয়, সেইগুলো যদি তুমি একটু কিছু বলো। হ্যাঁ, মানুষ জানেন, যারা খুব একটা ওয়াকিবহল নন, এই অ্যানিমাল রেস্কিউটা ঠিক কী, অ্যাবান্ডেন্সটা ঠিক কী, টর্চার হতে পারে। আমি প্রথমেই বলি যে আমাদের কাছে রেগুলার বেসিসে কেস আসে। হ্যাঁ, টর্চার যেটা হতে পারে সেটা হচ্ছে মানুষ কুকুর বাড়িতে রাখেন, বেড়াল বাড়িতে রাখেন, এবং তাদেরকে এরকম দিনের পর দিন তারা খেতে দেন না। প্রথম কিছুদিন ওটা একটা খেলনা হিসেবে এসেছিল বাড়িতে, বা একটা স্টেটাস সিম্বল হিসেবে এসেছিল, খুব দামি কুকুর যারা কেনেন আর কি। তারপরে শখ মিটে গেছে বা বোর হয়ে গেছে। মানুষ যেন মানুষের সাথে বোর হয়ে যায়, সেরকম ওদের সাথেও বোর হয়ে যায়, আরও তাড়াতাড়ি যায়। এবং তারপর ওটা জাস্ট একটা নেগলেক্টেড পিস অফ শিট হিসেবে বাড়িতে থেকে গেছে। তার ঠিক করে খাওয়াও হয় না, তাকে স্নানও করানো হয় না, তার গ্রুমিংও হয় না, তার কিছু না, তার মৃতপ্রায় অবস্থা, অথচ একটা ভালো বাড়িতে রয়েছে। তখন তাদেরকে রেস্কিউ করতে হয়। এটা বললাম খুব সামান্য। আমাদের কাছে ভিডিওস রয়েছে, মানুষ কুকুরদের রেপ করে, বাঁদরদের রেপ করে, গরুদের রেপ করে। রেপটা হচ্ছে সেই সময়কার ভিডিও আমাদের কাছে আসে, এবং খুব বেশি আগের কথা নয়, হরিয়ানাতে 6টি কলেজের ছেলে একটি প্রেগনেন্ট গরুকে রেপ করে, গরুটি মারা যায়। ছেলেগুলো সবকটাই এখন যাবজ্জীবন কারাদণ্ড কাটাচ্ছে। তার কারণ হচ্ছে আমাদের কনস্টিটিউশন অনুযায়ী রেপটা বাই ডিফল্ট হিউম্যান লয়ের মধ্যে পড়ে গেছে, যে কোনো প্রাণীর ক্ষেত্রেই একই শাস্তি। কিন্তু শুধু পশুদের ক্ষেত্রে যদি বলা হয় তাহলে পরে ল অতটা স্ট্রং নয় বলে মানুষ সাহস বেশি পেয়েছে এতদিন, কিন্তু এখন থেকে আর না। কারণ নতুন সুপ্রিম কোর্টের যে
অর্ডারটা বেরিয়েছে সেটা অনেক বেশি স্ট্রঙ্গার, আপনারা জেনে রাখুন। এবং এই জন্য স্ট্রঙ্গার কেননা ওটা অ্যাপ্লাই করতেই হবে, অ্যাপ্লিকেশন নিয়ে রিলাক্টেন্স চলবে না। তো সেই কারণে সেটা একটা ভালো দিক। তো অ্যাপ্লিকেশনে গণ্ডগোল হয়ে যায়, মানে এরকম হয়েছে কিছু কিছু মানুষ আছেন, আমি বলছি থানা পুলিশের ক্ষেত্রে আমাদের হরদম যেতে হয় টর্চারগুলো নিয়ে, মানে কুকুরকে পিটিয়ে পিটিয়ে মারা, এ তো গুণেই বলতে পারবো না, এরকম কত কেস আমরা হ্যান্ডেল করেছি। গরম জল গায়ে ঢেলে দিয়ে কুকুর, আমি এটা কার্মাতে আসি। আমি না একটা জিনিসেই চোখ বন্ধ অন্ধের মতো বিশ্বাস করি, দ্যাট ইজ কার্মা। আমি খুব একটা স্পিরিচুয়াল মানুষ নই, আমি ইউনিভার্সের সাথে কানেক্ট করাতে বিশ্বাসী বিকজ ইটস সায়েন্স, কিন্তু কার্মাতে আমি বিশ্বাসী বিকজ ইট ইজ অ্যাগেন সায়েন্স। আমি যেটা দেব ইউনিভার্সকে দ্যাট উইল বাউন্স ব্যাক, যে এনার্জিটা আমি দেব, এবার ক্ষতিটা করার সময় যে এনার্জিটা ইভক করছে আমার শরীর থেকে মন থেকে, সেই এনার্জিটা সুদে আসুরে ফেরত আসবে আমার কাছে, স্পেশালি ওয়েন ইন কেস অফ অ্যানিমালস, কারণ ওরা ভয়েসলেস, দে ক্যানট প্রোটেস্ট ফর দেমসেলভস। আমার চোখে দেখা একজন ভদ্রমহিলা 3 তলায় বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রেগনেন্ট অবস্থায় একজন সদ্য মা হওয়া বেড়ালের গায়ে ফুটন্ত গরম জল ফেলে দিয়ে বেড়ালটিকে স্পট ডেড করে দিয়েছিলেন, কারণ ওনার মনে হয়েছিল যে ওই বেড়ালটি রাস্তায় ঘোরাফেরা করে বলে ওনার বাচ্চার ক্ষতি হয়ে যেতে পারে। নো লজিক। এবার বেড়ালটিকে যে ফিডার থাকে আমাদের প্রতি পাড়ায়, আমার পাড়ার 48টা বাচ্চাকে যেরকম আমি খাওয়াই, মানে আমি তো ফিজিক্যালি একজন ফিডার আছেন যিনি খাওয়ান। লকডাউনের সময় আমি আর তথাগত ফিজিক্যালি বেরিয়ে খাওয়াতাম, কেননা আসতে পারতেন না ফিডার। এখন একজন ফিডার আছে যিনি খাওয়ান, দায়িত্বটা আমি নিয়ে রেখেছি অ্যান্ড আমি সুপারভাইজও করি সেটা। এবারে ফিডারকে ওনারা নানা রকম অত্যাচার করছিলেন, ওনার হাজব্যান্ড গিয়ে ফিডারকে থ্রেট করছিল, যদি বাচ্চাগুলোকে তুমি খেতে দাও তাহলে কিন্তু তোমাকে মেরে তাড়িয়ে দেবো পাড়া থেকে অ্যান্ড অল দ্যাট। এবারে আমাদেরকে যোগাযোগ করে ফিডার, আমরা থানায় যাই, থানায় গিয়ে ওনাকে ডেকে পাঠাই এবং ওনাকে ডেকে পাঠিয়ে বলি মা মারা গেছে, বাচ্চাগুলো রোজ কান্নাকাটি করছে। এবারে ওদেরকে যদি খেতে না দেওয়া হয়, আপনার বাড়ি থেকে অনেক দূরে খেতে দেওয়া হচ্ছে ওদের, হোয়াট ইজ ইয়োর প্রবলেম? আপনি থানায় আসুন, এসে কথা বলুন। কিন্তু উনি সেদিন আমাদেরকে অনেকক্ষণ অপেক্ষা করিয়ে তারপর এসেছিলেন, খালি বলছেন অসুস্থ। উনি থানায় এসে বললেন, এটা হয়তো গরম জল ফেলার সপ্তাহ 3 পরের ঘটনা। উনি থানায় এসে প্রথম কথাটাই বললেন যে তার আগের দিন রাত্রিবেলা না, সেদিন সকালবেলাই বোধহয় ওনার মিসক্যারেজ হয়ে গেছে। ভেরি স্যাড, ভেরি আপসেটিং ফর দ্য ফ্যামিলি, ফর আস অলসো। কিন্তু কার্মা, বাচ্চার অজুহাত দিয়ে উনি বেড়ালের গায়ে গরম জল ঢেলেছিলেন, বাচ্চাটা কিন্তু আর এলো না। ভয়েস, এরকম অজস্র অসংখ্য এক্সাম্পল আমি দিতে পারি, পুরো শোটাই শেষ হয়ে যাবে যদি ভয়েসলেসদের ওপর অত্যাচার করা হয়। এটা না, এই বাউন্স ব্যাকের খেলাটা অনেক স্পিডে হয়, তার কারণ হচ্ছে ওই গড এক্স্যাক্টলি বলতে যেটা বোঝায় সেটা কিন্তু অ্যাকচুয়ালি ভয়েসলেসরা। হ্যাঁ, মানে গান্ধীজিও বলেছেন যে আ কান্ট্রি ইজ নোন বাই হাউ ইট ট্রিটস ইটস অ্যানিমালস। এটা গান্ধীজি, জীবে প্রেম করে যেইজন সেইজন সেই বিছে ঈশ্বর, এই কথাগুলো আমরা জানি, এগুলো আমরা যাদেরকে পুজো করি সেই সব বা ফলো করি সেসব মানুষরা বলে গেছেন। কিন্তু তাদেরকে গলায় মালা পরানো হয়, তাদের জন্মদিনে নানা রকম হয়, গান হচ্ছে, নাচ হচ্ছে, কিন্তু কাজটা হচ্ছে না আর কি। যেটা আমি বলি যে আমি যাদের দ্বারা মোটিভেটেড হই, তাদের মোটিভেশনাল স্পিকিংগুলো শুনে আমি ভীষণ মনটা ভালো হয়ে যায়। ওইখানেই শেষ নয়, ফলো করো, অ্যাপ্লাই করো, ইমিডিয়েটলি অ্যাপ্লাই ইট, তবেই কথা শুনে লাভ আছে, না হলে তো কথা শুনে কোনো লাভ নেই। তো এই অত্যাচারগুলো, খুন করা কুকুরদেরকে জাস্ট ফর প্লেজার, প্রত্যেকে যারা এগুলো করে, সম্ভাব্য রেপিস্ট, সম্ভাব্য খুনি, সম্ভাব্য ক্রিমিনালস, মানুষের ক্ষেত্রে দুমদাম করতে ক্রিমিনাল মাইন্ডেড মানুষ হয়, এটা তো আমরা সবাই জানি। এক ধরনের সিক্রিশন, এটা ব্যাকগ্রাউন্ড আছে তার পেছনে। কেন হয়ে গেছেন তারা ক্রিমিনাল, ডেফিনেটলি ব্যাকগ্রাউন্ড আছে, কিন্তু হয়ে গেছেন যখন তারা থ্রেট ফর দ্য সোসাইটি। মানুষের ক্ষেত্রে অত ইজি নয়, কারণ মানুষ ভয়েসলেস নয়, প্রতিবাদ হবে, শাস্তি হবে। কিন্তু পশুদের ক্ষেত্রে জানতেই পারলো না কেউ পসিবিলিটি আছে, আর প্রতিবাদ না হওয়ার সম্ভাবনা আছে, বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে। কাজী এরা এদের তাগিদটা পশুদের ওপর দিয়েই মেটায়। কাজী যে আজকে একটা পশুকে এই জিনিসটা করছে, সে সুযোগ পেলেই মাথা গরম করে প্রথম খুনটা করবে এবং প্রথম রেপটা করবে। এটা আমরা সোসাইটিকে বোঝানোর চেষ্টা করি। কাজী পশুদের যারা টর্চার করে তাদেরকে ভীষণ কড়া
দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দরকার। এটা নিয়েই আবার কানেক্টেড একটা টপিক নিয়ে আমি একটু কথা বলি, লিঞ্চিং, যেটা নিয়ে এখন প্রচণ্ড কথা হচ্ছে। সেটা আমরা ডেফিনেটলি করতে পারি না, কারণ লিঞ্চিংয়ের ক্ষেত্রে ইদানিং দেখছি মানুষ বিভিন্ন, এই নিয়ে বিবাহিত মহিলা, এনার সাথে আরেকজনের অ্যাফেয়ার, তাই আমি পিটিয়ে মেরে ফেললাম এনাকে, এগুলো তো আমরা দেখছি। এবং ভয়ের যেটা, জনগণ চারপাশে গোল হয়ে দাঁড়িয়ে দেখছে, ভিডিও করছে, কেউ আটকাচ্ছে না। যারা ভিডিও করছেন এবং যারা কেউ আটকাচ্ছে না, তারা নিশ্চিত তো যে আপনি এই কোপটাতে পড়বেন না কোনো দিন। যখন পড়বেন তখন আবার লোকজন দাঁড়িয়ে দেখবে এবং আপনার ভিডিও করবে, কেউ আটকাবে না। প্রতিবাদ করাটা জরুরি, বাট পাশাপাশি লয়ের অ্যাপ্লিকেশনটা খুব স্ট্রং হতে হবে। মানে আমি আজকে থানা পুলিশ করলাম, একজন আমার কোনো রকম একটা ক্ষতি করেছে বা কোনো রকম একটা অসামাজিক কাজ করেছে, আমি যেন কোনো রিলাক্টেন্স না পাই লয়ের কাছ থেকে, ল যেন ইমিডিয়েটলি স্টেপ নেয়। এবারে 6 মাস ধরে যদি একটা মানুষ একটা কোনো ক্রিমিনালের এগেনস্টে লড়ে যাওয়ার চেষ্টা করে, ল যদি রিলাক্টেন্ট হয়ে বসে যায়, তখন যদি সে সেই লোকটাকে ধরে পেটায়, তখন কিন্তু আমরা সেটাকে লিঞ্চিং বলতে পারবো না। তাই সেই যেরকম লিঞ্চিংটাকে আমি সাপোর্ট করছি না, পাশাপাশি লিঞ্চিংটা বন্ধ করার জন্য লকে অনেক বেশি অ্যাপ্লিকেবল হতে হবে, তৎপর হতে হবে। সেটা পশুদের ক্ষেত্রেও ঠিক তাই, একই জিনিস অ্যাপ্লিকেবল। আর আমি বলছি না, আরেকটা কথা আমি সাধারণ জনগণকে বলছি, সবাইকে না ভীষণ কিছু করতে হবে না পশুদের জন্য, কিছুই করতে হবে না। আমরা বলি গরমকালে একটা জলের বাটি ছাদে রেখে দিন যাতে পাখিরা জল খেতে পারে না, গলা শুকিয়ে মরে যাবে, বাইরে একটু জলের বাটি রেখে দিন, এটুকুই বলি। এটুকু যদি আপনি নাও করতে পারেন, আমি বলছি যারা করছে তাদের বাধা দেবেন না, বা ওদের মেরে ফেলার চেষ্টা করবেন না, বা কালী পুজোর সময় জাস্ট মজা হচ্ছে বলে লাজে কালী পটকা আটকে দেবেন না। এইটা টর্চার করবেন না, ভালোবাসতে হবে না, টর্চার করবেন না। ইকোলজিক্যাল ব্যালেন্সটা নষ্ট হয়ে যাবে। সব প্রাণীরা যদি সমানভাবে সহবাস না করতে পারে, ইকোলজিক্যাল ব্যালেন্সটা নষ্ট হয়ে যাবে এবং আপনি মহা বিপদে পড়বেন। সেটা একটু পড়াশোনা করলেই বুঝতে পারবেন। এইটা যেমন খুবই একটা ডিপ ইস্যু। রিসেন্ট ডেজে দুটো জিনিসের কোনো মেট্রিক হয় না, ভাইরালিটি আর নেগেটিভিটি। রাইট, ভাইরালিটা নয় বাদ দিলাম, এই নেগেটিভিটি, ট্রোলিং, স্পেশালি তোমার ইন্ডাস্ট্রিতে যেখানে তোমার প্রিভিসি বলে আর কিছু নেই, মানে একটা অ্যাক্টরের পারলে বাড়িতে ঢুকে যায়, মানে পাবলিক ফিগার, সে পাবলিক প্রপার্টি নয়। তো সেটা যারা রিয়েলাইজ করে সেটা তো একটা সেগমেন্ট আছে, কিন্তু অনেকে আছে যারা সেটা রিয়েলাইজ করেন না। তো এই ট্রোলিং, এইখানে আই এম শিওর অনেক অ্যাসপায়ারিং ইয়াংস্টার্স দেখছে যারা মেবি ইন্ডাস্ট্রিতে ঢুকতে চাইছেন বা কিছু। তো এই ট্রোলিংটার সাথে তুমি কীরমভাবে ডিল করেছিলে? আমি যখন প্রথমেই আমি বলি যে যখন আমি এমন একটা প্রফেশনকে বাছছি যেখানে আমি পাবলিক ফিগার হব, তখন আই অলরেডি নিউ দ্য ব্যাগেজেস দ্যাট আই এম গোইং টু ক্যারি অলং উইথ মি। হ্যাঁ, তো পাবলিক ফিগার হলে মানুষ আমার প্রতি কৌতূহল দেখাবে, আমার পার্সোনাল লাইফে ঢুকতে চাইবে, যদি তারা আমাকে গ্রহণ করেন। এবং আমাকে যেসব মানুষরা আজকে ওপেনিং করতে ডেকে নিয়ে যাচ্ছেন বা গেস্ট অ্যাপিয়ারেন্স করতে ডেকে নিয়ে যাচ্ছেন, আমার সঙ্গে সেলফি তুলতে চাইছেন, তারা আমাকে পছন্দ করেন বলেই তারা আমাকে ডাকছেন। ওই জন্য আমি যখন কোথাও যাই আমি সবার সাথে সেলফি তুলি। এটা যেরকম একটা লোকে বলে প্রিভেসি হেন তেন, আমি প্রিভেসির দরকার হবে অথচ আমি ক্যামেরার সামনে অভিনয়, দুটো হয় না। এবং আমি আজীবন আপনারা আমাকে বিরক্ত করুন সেলফি তুলে, আমি সেটা চাই, কারণ আমি বিরক্ত হই না। ইট রিমাইন্ডস মি দ্যাট আই এক্সিস্ট। আপনাদের ভালো লাগছে এখনও আমাকে। কেউ খুব অ্যাপ্রোচটা খারাপ হয়, কিন্তু সেক্ষেত্রে সবার অ্যাপ্রোচ আমার পছন্দ মতো কী করে হবে? সেটা তো আমি মরাল পুলিশিং করতে এখানে আসিনি। কিন্তু ঠিক সেরকমই ট্রোলিংও হবে। তারা না আমার বাড়ির ভেতরে ইনভেট করতে চাইবে, কেননা তারা এতটাই ইন্টারেস্টেড আমার ব্যাপারে, তারা এটা চাইবে, এটা জেনেই আমি এসেছিলাম এই প্রফেশনে। কাজে এটা নিয়ে আমার ও মাই গড আপনারা কেন চাইছেন,
আমার কোনো নিন্দে করার কোনো দরকার নেই, এটা হবে, অ্যাকসেপ্ট ইট। প্রথম কথা হচ্ছে অ্যাকসেপ্ট ইট, ডোন্ট ট্রাই টু ফাইট উইথ ইট অর রেজিস্ট ইট। তুমি কিভাবে হ্যান্ডেল করছো সেটার দিকে নজর দাও। তোমার যতটুকু ইচ্ছে তুমি বলবে আর যতটুকু ইচ্ছে তুমি বলবে না। আমি চিরকালই আমার পার্সোনাল লাইফ নিয়ে অনেক কথা বলেছি, কিন্তু ততটুকুই বলেছি যতটুকু আমি বলার সময় আমার ওভারকাম করার গল্পটা বলতে পেরেছি, যেটা মানুষকে ইন্সপায়ার করেছে, সেটা আমার ভালো লাগে। আই ডোন্ট হ্যাভ আ প্রবলেম উইথ ইফ এনিবডি ইজ গেটিং ইন্সপায়ার্ড বাই মাই স্টোরি। সেইটুকু পার্ট আমার গল্পের বলতে আমার কোনো অসুবিধে নেই। আমাকে বহু মানুষ তারপরে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেন এবং আমি ব্যক্তিগতভাবে তাদেরকে ইনভাইট করি, উইচ ইজ নট বিকামিং পাবলিক। তো আর যেটা বলবো না, তো সেটা বলবো নাতেই আমি এখনও স্টিক করে আছি, ইটস আপ টু মি। তারপরেও ট্রোলিং হবে। আমি বলছি মাদার টেরিজাকে নিয়ে একটা বই আছে পুরো, যেখানে অ্যান্টাই মাদার টেরিজা লেখা কথাবার্তা আছে। কি যায় আসে? ট্রোলিং তারাই করবে যারা সুখী নয় জীবনে, তারা ডিস্টার্বড লাইফ লিড করছে, তারা কোনোভাবে অসুখী, তারা কোনোভাবে ডিসস্যাটিসফ্যাকশন নিয়ে রয়েছে, তারা কোনোভাবে তুমি যেটা পেয়েছো সেটা পায়নি লাইফে। তো তারা এটাকে, তাদের কাছে না ট্রোলিং ইজ আ বিজনেস, ট্রোলিং ইজ আ টাইম স্পেন্ড। কেন ট্রোলিং করার জন্য খুব মাইনিউটলি দেখতে হয় একটা কোনো ভিডিও বা একটা কোনো ছবি, সেখান থেকে একটা ট্রোল করার জিনিস খুঁজে বার করতে হয়, বা একটা কথার ট্যারা মানে বার করে সেটাকে নিয়ে মিম। প্রথমত তো আমাকে নিয়ে মিম তৈরি হলে আমার খুবই ভালো লাগে। ইট ইজ আ কাইন্ড অফ অ্যাপ্রিসিয়েশন, দ্যাটস ফাইন, ইটস পার্ট অফ দ্য জব। আর ট্রোলার্সরা মাঝে মাঝে খুব ক্রিয়েটিভ হয়ে যায়, এমন এমন কথা লেখে যেটা আমার দেখে মনে হয় এই ক্রিয়েটিভিটি যদি অন্য কাজে লাগাতো তাহলে তারা অনেক উন্নতি করতে পারতো। কিন্তু আই এনজয় দ্যাট, এই ক্রিয়েটিভিটিটা। সো কিপ ট্রোলিং, ডোন্ট স্টপ টিল দ্য টাইম ইউ আর ফাইন্ডিং সামথিং গুড টু ডু। কিন্তু আপনাদের জীবনে কিছু ভালো হচ্ছে না, এইটা আমার ভেবে খারাপ লাগে যে এই করে সময় নষ্ট করা। কিন্তু আমাকে এফেক্ট কিভাবে করছে? আমি যেটা বারবার বলি, পাশের বাড়ির পঞ্চু আমাকে কি বলল, আমি তো চিনি না পঞ্চুকে, আর কি বলল সেটা নিয়ে আমার সত্যি কি কোনো এফেক্ট, আমার লাইফ কিছু বদলালো না, ঠিক একই থেকে গেল। তো ওয়াই ইভেন বদার? মানে বদার করার তো কোনো দরকার নেই। আমার যে মানুষগুলোকে নিয়ে বদারেশন আছে, তারা যদি আমাকে কোনোভাবে ভুল বোঝে, আমার তাতে প্রবলেম আছে, তখন আমি তাদেরকে পার্সোনালি এক্সপ্লেনেশন দিয়ে দেবো। আদারওয়াইজ তো ইট ইজ পার্ট অফ দ্য জব, ডোন্ট ইভেন বদার। এই যে এত নেগেটিভিটি, এরকমই আরেকটা হচ্ছে ম্যারেজ নিয়ে একটা নেগেটিভিটি আছে, যে রিসেন্ট টাইমসে এত বিয়ে ভেঙে যাচ্ছে। তো অনেকেই ভাবে যে বিয়ে কি অ্যাকচুয়ালি করা উচিত। তো সেখানে তোমাকে আমি জিজ্ঞেস করছি যে শুড উই ম্যারি, মানে ম্যারেজ, বিয়ে কি করা উচিত, মানে করতে হবে বলে করলাম, নাকি জেনুইনলি ওয়েন ইটস টাইম কেউ সেটেল করতে চাইছে তখন করছে? এটা কাপল টু কাপল ভ্যারি করে, আপেক্ষিক। বিয়ের ক্ষেত্রে আমি যেটা প্রথম কথা বলবো, যে ম্যারেজ ক্যানট বি অ্যান এসেনশিয়াল পার্ট অফ লাইফ। নো, আজকের দিনে সোসাইটিতে দাঁড়িয়ে যে এক ছাদের তলায় সোশ্যালি বিয়ে করে থেকে আমাকে জেনারেশন বাড়াতে হবে, এগুলো ইট ডাজন্ট ম্যাটার। বিকজ ইফ ইউ আর লিভিং ইউর লাইফ স্যাটিসফ্যাক্টরিলি, তাহলে বিয়েটা এসেনশিয়াল নয়। কিন্তু আমি কি বিয়ের ফেভারে না এগেনস্টে? টোটালি ফেভারে। তার কারণ হচ্ছে, যদি না বিয়েটা খুব খারাপ এবং টক্সিক একটা এক্সপিরিয়েন্স হয়, তাহলে পরে তার ইন্ডিভিজুয়াল এক্সপিরিয়েন্স, সেটা তার বিয়েটা ডেফিনেটলি ভেঙে যাবে। কিন্তু এরকমও অনেক বিয়ে ভাঙে যেখানে এক্সপিরিয়েন্সটা টক্সিক বা খারাপ ছিল না, ভীষণ ভালো ছিল। এক্সটার্নাল ফ্যাক্টরস আছে বা ইন্টারনাল ফ্যাক্টরস আছে বা সার্কামস্টান্সিয়াল ফ্যাক্টরস আছে, যেটার জন্য ছাদ আলাদা হয়। কিন্তু এটার জন্য জেনারেলাইজ করে বিয়ে ব্যাপারটাই উচিত বা অনুচিত, কেননা ভাঙছে না। এভারেস্ট পাড়ি দিতে গিয়েও 10 জন পাড়ি দিতে গেলে 2 জন হয়তো এভারেস্টের পিকে পৌঁছয়, 8 জনের মধ্যে 4 জন রাস্তায় মারা যায় আর বাকিরা পৌঁছতেই পারে না। তাহলে এরা প্রত্যেকে কি বলবে ফিরে এসে যে না, এভারেস্ট পাড়ি দেওয়া উচিতই না? নো, ইটস নট লাইক দ্যাট। বিয়ে ব্যাপারটা যদি ভালো হয়, কম্প্যাটেবল হয়, বন্ধুত্বপূর্ণ হয়, ভীষণ মজার একটা ইনস্টিটিউশন। ইট ইজ ফ্যান্টাস্টিক।
যতক্ষণ না বিয়ে করে একে অপরকে বেঁধে ফেলা হচ্ছে, একে অপরের ইন্ডিভিজুয়ালিটি মেনটেন করে একটা কাপল যতক্ষণ থাকতে পারছে, ততক্ষণ বিয়ে ব্যাপারটা একটা দারুণ এক্সপিরিয়েন্স। সেটা ভেঙে গেছে বলে এক্সপিরিয়েন্সটা খারাপ হয়ে যায় না। আগের এক্সপিরিয়েন্সটা যদি ভালো হয়, ভেঙে যাওয়ার পরেও সেই ভালো এক্সপিরিয়েন্সটা ভালোই থেকে যায়। তো আমি বিয়ের ফেভারেই এখনও, কারণ আমার বিয়ের এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল সেই কারণে। তো বিয়ে করো ইফ ইউ থিঙ্ক ইয়োর পার্টনার ইজ কম্প্যাটেবল, যার সাথে তুমি বিয়ে করছো, বিয়ে করো। অ্যারেঞ্জড ম্যারেজের ফেভারে আমি একদমই নই, তার কারণ হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ ইজ লাইক আ গ্যাম্বল। এবারে বিয়েটা এমনই একটা ইনস্টিটিউশন যে ওটা নিয়ে গ্যাম্বল করার সত্যিই কোনো অর্থ হয় না, তার কারণ বোকামি এটা আর কি। আর প্রেম তো একটা ভীষণ সুন্দর জিনিস, মানে তবে প্রেমের অর্থটা কিন্তু ক্লিয়ার হতে হবে। সেটা হচ্ছে সেইটাই প্রেম যেটাতে একে অপরের দ্বারা একে অপর উদ্বুদ্ধ হতে পারবো, ফ্লারিশ করতে পারবো, মানে একে অপরকে কোনোভাবে বাঁধবো না, বেঁধে ফেলবো না, সেটা কিন্তু প্রেম নয়। দ্য মোমেন্ট আই এম সেইং আই লাভ ইউ অ্যান্ড আই কান্ট লিভ উইদাউট ইউ, ডোন্ট লিভ মি অ্যান্ড গো এভার, প্রেমটা শেষ। কারণ আমি কন্ডিশনস অ্যাপ্লাইড করে দিয়েছি নিচে, আই লাভ ইউ, কন্ডিশনস অ্যাপ্লাইড, ওটা করলে ওটা ইজ নট প্রেম। আমার সাথে দ্বিমত হবে মানুষের, প্রচুর মানুষের দ্বিমত আছে, কিন্তু প্রচুর মানুষ আমার সাথে সহমত যারা এটা বোঝেন আর কি, যে কন্ডিশনস অ্যাপ্লাইড প্রেমে হতে পারে না, ওটা প্রেম না, ওটা একটা গিভ অ্যান্ড টেক, ওটা একটা কমার্স, ওটা একটা অন্য আন্ডারস্ট্যান্ডিং। দ্যাট ইজ আ কাইন্ড অফ আন্ডারস্ট্যান্ডিং ওয়্যার দেয়ার ইজ লাভ অলসো, ওয়্যার দেয়ার ইজ সেক্স অলসো, কিন্তু প্রেম নয় ওটা, ভালোবাসা বলতে যেটা হয় সেটা নয়। তো ইটস এ বিউটিফুল থিং। আর এই সব কিছুই সাকসেসফুল করার জন্যে নিজেকে ভালোবাসতে হয় ফার্স্টলি। অ্যাবসলিউটলি। তো হ্যাঁ, ওই তোমার সব নেগেটিভিটির থেকেও তোমার এই জার্নি অফ পজিটিভিটিতে তোমার গ্রোথ ফর সেলফ লাভ আসে। এটা আমি 2.5 বছরের রিয়েলাইজ করেছি এবং ডেভেলপ করেছি। যদি আমি আগে করতাম তাহলে না আরও ভালো হতো, কারণ সেলফ লাভটা থাকলে প্রেমের সম্পর্ক অনেক বেশি রিচ হয়, আর বিয়ের সম্পর্ক আরও অনেক বেশি ভিতটা শক্ত হয় যদি দুজনেরই খুব স্ট্রং সেলফ লাভ থাকে। প্রাইমারিলি লোকে সেলফ লাভের সাথে সেলফ সেন্টার্ড হওয়াটাকে গুলিয়ে ফেলে, যেটা কমপ্লিটলি রং। সেলফ সেন্টার্ড একটা অন্য ব্যাপার, আর সেলফ লাভ একটা অন্য ব্যাপার। সেলফ লাভ হচ্ছে যে আমি একটা মানুষ যখন একা থাকে তখন একাকিত্বে ভোগে না, নিজের সঙ্গে থাকে, তাই খুব আনন্দে থাকে। যদি তুমি একাকিত্বে ভোগো তার মানে তুমি কার কোম্পানিতে ছিলে? নিজের কোম্পানিতে ছিলে, দেন দেয়ার ইজ আ প্রবলেম উইথ ইউ। কাজী যে মানুষটা একা একা কফি শপে কফিটা এনজয় করতে পারে, তার মধ্যে সেই পার্সোনালিটিটা আছে যে সে 10 জনের সঙ্গে বসে যখন কফি খাবে সেই 10 জন তার কোম্পানিটা এনজয় করবে। এটাকে সেলফ লাভ বলে। আমি একাই কফি খেতে ভালোবাসি, আমি আর কারোর সাথে, এটা সেলফ লাভ নয়। সেলফ লাভটা গুলিয়ে ফেলো না। যে নিজেকে যত্ন করে সে তার কাছের মানুষদের, তার ফ্যামিলিকে, সবাইকে অনেক বেশি যত্ন করতে পারে এবং তার কোম্পানিটা না সব সময় ভীষণ পজিটিভ হয়। সে তো নিজেকে ভালোবাসে, তার অরাটাই পজিটিভ হবে। তো সেলফ লাভের কারণটাই হচ্ছে আমার ভালোবাসার মানুষদেরকে ভালো রাখা, আর নিজে তো ভালো থাকা যায়ই সেলফ লাভে। তো দ্যাট ইজ হোয়াট সেলফ লাভ ইজ। সেলফ লাভ ইজ আ বেসিক নেসেসিটি, বেসিক, ওটা থাকতেই হবে। সেই জন্যই বলে তুমি সারাদিনে যা ইচ্ছে করো, ঘুমানোর আগে 10 মিনিট তুমি নিজেকে দাও। দ্যাট ইজ at least সেটা হচ্ছে at least রেট্রোস্পেকশন। তুমি 10 মিনিট নিজেকে নিয়ে ভাবো কি কি করলে সারাদিন, গুড ব্যাড, এবং পরের দিন কি কি করতে পারো সেটা নিয়ে ভাবো, অ্যান্ড একটু যত্ন করো নিজের। আমি বলছি মানসিকভাবে যত্ন করার দিয়ে শুরু করো, তারপরে শারীরিকটা অটোমেটিক্যালি উইল ফলো। ও হ্যাঁ, এই কথাটাও আমি একটু বলি সেলফ লাভের ক্ষেত্রে। আমার যেরকম 2-1টা বন্ধু, কথাটা তো খুব এক্সাজারেটেড আজকের দিনে, সবাই বন্ধু, আমরা অ্যাকোয়েন্টেন্সকে বন্ধু হিসেবে গুলিয়ে ফেলি। অ্যাকোয়েন্টেন্স আমাদের অনেক আছে, বন্ধু আক্ষরিক অর্থে যেটা বোঝায়, যেটা জেন্ডার ফ্রি হয়, যেটা ছেলে বন্ধু বেস্ট ফ্রেন্ড হলে সবসময় সেই ছেলেটাকে আর মেয়েটাকে নিয়ে
সম্পর্কে জড়িয়ে ফেলা হয়, আমাকে যেরকম আমার বেস্ট ফ্রেন্ডের সাথে সম্পর্কে জড়ানো হয় তাতে আমার বয়ে গেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সেলফ লাভ যাদের থাকে না, তাদের খুব ছোট্ট একটা ফ্রেন্ড সার্কেল থাকে, যারা সবাই সমমনস্ক হয়, যারা সেলফ লাভ নিয়েই থাকে, যারা একে অপরকে উদ্বুদ্ধ করে, তারা প্রত্যেকে একে অপরের পাশে এইরকমভাবে থাকে পিলার হিসেবে। তো সেই সার্কেলটা আমারও আছে আর কি। কাজেই সেলফ লাভের মানুষরা না একা না, ওরকম না। সেলফ লাভের মানুষদের একটা খুব ক্লোজ নিট সার্কেল থাকে, যারা আক্ষরিক অর্থে বন্ধু, এবং একাও তারা খুব ভালো থাকে। দ্যাট ইজ হোয়াট সেলফ লাভ ইজ। এই পডকাস্টটা আমি যখন ভাবি শুরু করব, আমার মোটিভটা ছিল আইদার লোকে ইন্সপায়ার্ড হবে যাদেরকে গেস্ট আনছি, বা কিছু শিখবে। তো আই এম শিওর ইয়াঙ্গার অডিয়েন্স অনেকে দেখছেন যারা হয়তো এই ইন্ডাস্ট্রিতে ঢুকতে চাইছে, তো তাদেরকে তুমি কি অ্যাডভাইস দেবে? যারা এই ইন্ডাস্ট্রিকে মানে যারা অভিনয়কে পেশা হিসেবে নিতে চাও, তাদেরকে একটা জিনিস আমি বলবো যে আমার সময় অত অ্যাক্টিং স্কুল অত ছিল না চারপাশে এখন যেরকম রয়েছে। তো আমি শিখে আসিনি কখনো, কিন্তু আমার মা ভীষণভাবে, মা এখনও শ্রুতি নাটক শেখান, অভিনয় শেখান। শি ইজ আ পেইন্টার ফ্রম গভর্নমেন্ট আর্ট কলেজ। তো সেই সময় আমার মা আমাকে স্ক্রিপ্ট ধরে ধরে পড়ে পড়ে আমার মা আমার সঙ্গে যেতেন, শিখিয়ে দিতেন। আমার মা আমাকে এখনও শেখান, এখনও খুঁত ধরেন আর কি, যে কি কি খারাপ হচ্ছে। তো সেই কিন্তু টেকনিক্যালিটিসগুলো, অভিনেতা ট্যালেন্টটা তো থাকতে হবে, গলায় সুর না থাকলে আমি হাজার রেয়াজ করেও গান গাইতে পারবো না, স্ট্যান্ডার্ড গাইবো, কিন্তু শাইন করতে গেলে সুরটা তো নিয়ে জন্মাতে হবে, অভিনয়ের মননটা তোমার থাকতে হবে। কিন্তু এখন কম্পিটিশনটা এত বেশি যে টেকনিক্যাল জিনিসগুলো যেরকম আমি কাজ করতে করতে শিখেছিলাম, লাইট কিভাবে নিতে হয় একটা বড় ব্যাপার, একটা বড় সাবজেক্ট, ফ্রেম বোঝা, মাস্টার, মিড লং, ক্লোজ বুঝে অভিনয় করা, সেই সময়টা আমরা পেয়েছি, এখন পাওয়া যাবে না সেই সময়টা। সেই জন্য এখন কিন্তু যদি একটু শিখে আসা যায় টেকনিক্যাল সাইডটার জন্য বলছি, তাহলে তুমি কম্পিটিশানে অনেকটা এগিয়ে থাকবে। কারণ তুমি সেইটার জন্য তুমি এনজি, মানে তোমার এনজি শট বলতে হচ্ছে যে শটটা ভুল হলো আবার নিতে হয়, তোমার সেই ভুলটা তোমার হবে না বা কম হবে কম্পারেটিভলি। এটা এক। দুই হচ্ছে ধৈর্য নিয়ে এসো। এই ইন্ডাস্ট্রিতে অপেক্ষা করতে হবে, উই আর পেড ফর ওয়েটিং। আমরা ক্রিয়েটিভ একটা কাজ করতে আসছি, সেখানটাতে প্রচুর কম্পিটিশন। ইটস লাইক প্লেগ্রাউন্ড, যেখানে তুমি আরও 5টা প্লেয়ারের মতো খেলতে এসেছো। তো ইউ উইল হ্যাভ টু প্লে দ্য হোল ম্যাচ, এবং শেষে গিয়ে একটা ফলাফল হবে। সেই ফলাফলটা প্রথম ম্যাচে কমপ্লিটলি নেগেটিভ হতে পারে, তুমি হেরে যেতে পারো, কিন্তু সেই ম্যাচ থেকে তুমি যা যা শিখলে সেইটা নিয়ে তোমায় পরের ম্যাচটায় নেমে পড়তে হবে। কাজেই ধৈর্য এবং এটা বোঝা যে ক্রিয়েটিভ আর্টে এসে প্রচুর ফেলিয়ার্স হবে। আর 3 নম্বর হচ্ছে যে ব্যাগেজগুলো নিয়ে আমরা আসি, তুমি যখনই লাইমলাইটে আসবে, যেই তুমি সাকসেসফুল হবে, তখনই লোকজন তোমার পার্সোনাল স্পেসে ইনভেট করতে শুরু করবে এবং ট্রোলিং হবে। ইটস আ পার্ট অফ দিস প্রফেশন। সেখানটাতে তুমি কতটা অ্যাফেক্টেড হবে বা হবে না সেটা ডিপেন্ড করছে তুমি এই প্রফেশনে টিকে থাকতে পারবে কতটা, এবং জীবনে কতটা টিকে থাকতে পারবে। মিস্টার শর্মা বলে একজন বিজনেসম্যান আছেন, যার কথা আমি একটু আগে বলেছি, যে উনি একজন বিজনেসম্যান এবং উনি একজন মোটিভেশনাল স্পিকার। আমি ওনাকে ফলো করি এবং অ্যাপ্লাই করি ওনার জিনিসগুলো। ওটা আমাকে ভীষণ হেল্প করেছে জীবনে, বদলে দিয়েছে জীবনটা অনেক, প্রায় 360 ডিগ্রি আর কি। তো উনি একটা কথা সবসময় বলেন, যেটা একটা এক্সাম্পল উনি দেন স্টেজে। আমি যদি একটা জলের বোতল পেতে পারি আর যদি একটা কোল্ড ড্রিঙ্কের বোতল বাই পেয়ে যাবে, তাহলে হ্যাঁ। তো মিস্টার শর্মা যেটা বলেন সেটা হচ্ছে আমাদের জীবনটা কীরকম হবে, এটা অ্যাক্ট্রেসেসদের ক্ষেত্রে যারা আসতে চাও এই প্রফেশনে তাদের কীরকম হতে হবে স্পেশালি, কেননা তাদেরকেই জনগণের মুখোমুখি হতে হয়। আর বাকিদের ক্ষেত্রেও এটাই হয়, তুমি সাকসেসফুল হতে গেলেই লোকে তোমায় টেনে নামানোর চেষ্টা করবে, তোমাকে চট থাপ্পড় মারবে, তোমায় বলবে তুমি খারাপ, তুমি একদম কিচ্ছু পারো না, তোমাকে টর্চার করবে।
তোমার সাকসেসে কেউ খুশি হবে না, তুমি বারবার ফেল করবে, মানুষ তোমাকে কিভাবে অ্যাটাক করবে চারপাশ থেকে, এবং কিছু সেডিস্টিক মানুষ আছে যারা তোমাকে বিনা কারণে অ্যাটাক করবে, তুমি বুঝতে পারবে না কেন। তারা তোমাকে বারবার এমনভাবে অ্যাটাক করবে যাতে তুমি কষ্ট পেয়ে 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 তুমি ভেঙে চুরে যাও, কিন্তু তুমি ইদার সেই অ্যাটাকটা একরকমভাবে নিতে পারো। আরেকটা হচ্ছে এরকম হওয়া যায় যাকে আমি টর্চার করব, যাকে আমি মারবো, যাকে আমি সারাক্ষণ বলবো তোমার দ্বারা কিচ্ছু হয় না, তুমি কিচ্ছু পারো না, তুমি খারাপ। আমি এমন এমন জিনিস ইচ্ছে করে করব যাতে হার্ট হয়, যাতে এর কষ্ট হয়, একে পুল ডাউন করার চেষ্টা করব। এটা সমাজ করবে, এটা সমাজ করবে। এবার যদি আমি এটাকে খুলি, দিস ইজ হোয়াট ইজ হ্যাপেনিং অ্যান্ড নাও হ্যাভ টু ক্লোজ ইট। বন্ধ করে দিলাম কেন? কারণ এবারে এটা ছড়িয়ে ছিটিয়ে একটা একাকার কাণ্ড হবে, আমাদের বিরক্ত লাগবে, এই মানুষটার প্রতি বিরক্তি তৈরি হয়ে যাবে যে এইখানে ছড়িয়ে গেল, কি হলো, আর 5টা আশপাশের মানুষও বিরক্ত হয়ে যাবে তাকে নিয়ে, কিন্তু বুঝতেও পারবে না যে বেচারাকে কতটা টর্চার করা হয়েছে, কতটা খারাপ কিছুর মধ্যে দিয়ে যেতে হয়েছে। আমরা জেনারেলি এই ফিজটা যখন কোনো মানুষের ক্ষেত্রে দেখি, একটা মানুষ খারাপ ব্যবহার করছে, সারাক্ষণ খ্যাক খ্যাক করছে, ট্যারা ট্যারা উত্তর দিচ্ছে, সিনিক্যাল হয়ে গেছে, আমরা রেগে যাই, আমরা রিয়াক্ট করি, কিন্তু তাকে না এই টর্চারটার মধ্যে দিয়ে যেতে হয়েছে, বা সে খুব খারাপ আছে, সে খুব কষ্টে আছে, তাই জন্যই ফিজটা হয়ে আছে। তাকে উইথ অল মাই গুড ইন্টেনশনস সেই মুহূর্তে সেই মানুষটা অসুস্থ। এই বেনিফিট অফ ডাউটটা সবসময় দিতে হবে। আবার অন্ধ হয়ে যেও না, নিজের চোখকে বিশ্বাস করো। বেনিফিট অফ ডাউট দেবার পরে আমরা কিছু মানুষের ক্ষেত্রে দেখতে পাই যে সে ডিজার্ভ করে না বেনিফিট অফ ডাউটটা, কেননা তার মধ্যে একটা কোনো কেমিক্যাল সিক্রিশন হচ্ছে যেটা মানুষটাকে একটা ইভিলে পরিণত করেছে। চোখে দেখা জিনিসকে আবার অবিশ্বাস করো না, দুটোই। কিন্তু এই যে ফিজটা হলো, ইদার আমি এই কোল্ড ড্রিঙ্কটা হতে পারি, বিশেষ করে আমাদের প্রফেশনের ক্ষেত্রে, অথবা আমি এই জলটা হতে পারি। আমি যাই করি, যতই থাপ্পড় মারি, যাই করি, ওর কিন্তু কোনো নড়নচড়ন নেই, ও যেমনকার তেমন রয়েছে। এবং জলই জীবন, এত উপকারী একটা জিনিস আমাদের জীবনের, জলই জীবন। তো জলের ক্যারেক্টারিস্টিক্সটাই এরকম যে যার কোনো নড়নচড়ন নেই। এবারে বিষয়টা হচ্ছে কোল্ড ড্রিঙ্ক জিনিসটাও তো শরীরের পক্ষে খারাপ, কাজেই এরকম মানুষ যদি তুমি হও তাহলে পরে তোমার আশপাশের মানুষও তোমাকে নিয়ে বিরক্ত হয়ে যাবে। তো লেটস ট্রাই টু বি লাইক হাউ দ্য ওয়াটার ইজ, যেটা মিস্টার শর্মা শিখিয়েছেন। এটা আমার জীবনে একটা বিরাট উপকার করেছে। আর ওয়েট, যেটা বলেছি এই প্রফেশনের ক্ষেত্রে, ওয়েট, এটাও আমাকে না অদ্ভুত জীবনটাকে বদলে দিয়েছে। যাই মনে হবে একটা মানুষের করি, ওয়েট। আমার এক্ষুনি মনে হলো কাউকে ফোন করে এই কথাটা বলি, ওয়েট। আমার প্রচণ্ড আনন্দ হয়েছে, আমি আনন্দটা প্রকাশ করে ফেলি, ওয়েট। আমার কারোর উপর রাগ হয়েছে, ওয়েট। আমার কাউকে এক্ষুনি চুমু খেতে ইচ্ছে করছে, ওয়েট। একটু ওয়েট করে যাও, তারপর ডিসিশনটা নাও, স্লিপ ওভার ইট। এটাও আবার খুব ইম্পর্ট্যান্ট আমাদের প্রফেশনে। এই সবকটাই খুব সিম্পল, প্র্যাকটিস একটু করলেই সেটা আবার হ্যাবিটে পরিণত হয়ে যায়। সো লাইফ ইজ বেসিক্যালি সিম্পল। দেবলীনা দি, তুমি কারেন্টলি এখন একটু টিভি সিরিয়াল থেকে একটু ব্রেক নিচ্ছ, টিভি থেকে একটা ব্রেক নিয়েছি, যেটা আমি মাঝে মাঝেই নিই, আবার ফিরবো। আর ডিরেকশনে প্ল্যান করছি। হ্যাঁ, আমি ডিরেক্ট 3টে করেছি এখনো অবধি, 2টো টেলিফিল্ম আর একটা ওই 1 এপিসোডের করে গল্প হতো স্টার জলসায়, সেইটার একটা গল্প আমি করেছিলাম। এবারে ফিচার প্ল্যান করছি ডিরেক্ট করার। তো বিইং অ্যান অ্যাক্টর, এখন প্ল্যানিং অন ডিরেক্টিং এবং ডিরেক্ট করেওছো, কোনোটা কি তোমার কাছে একটু বেশি ডিফিকাল্ট, বা হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাক্টিং অ্যান্ড ডিরেক্টিং? অ্যাক্টিংটা হচ্ছে রেসপন্সিবিলিটি অনেক লিমিটেড, তার কারণ হচ্ছে যে আমাকে যে চরিত্রটা দেওয়া হয়েছে সেই চরিত্রটাকে বিশ্বাসযোগ্য করে অডিয়েন্সের কাছে প্রেজেন্ট করা খুবই
দায়িত্বপূর্ণ একটা ব্যাপার, কিন্তু সেইটা একমাত্র রেসপন্সিবিলিটি আমার, ডিসিপ্লিনডভাবে অভিনয়টা করে। কিন্তু ডিরেকশনের ক্ষেত্রে বাচ্চাটাই আমার, মানে অ্যাক্টিংয়ের ক্ষেত্রে শুধু আমার চরিত্রটা আমার, আমি ওভারবোর্ড হয়ে গিয়ে ছবির ভালোর জন্য যতটা সম্ভব আমি করার চেষ্টা করব, ঠিক আছে, কিন্তু কিছু কিছু জিনিস আমার হাতের বাইরে, আমি করতে পারবো না। কিন্তু পরিচালনার ক্ষেত্রে তো বাচ্চাটাই আমার, কাজী ডিরেক্টর ইজ দ্য বস অ্যান্ড দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ, এটা ঘটনা। এবং জুতো সেলাই থেকে চণ্ডীপাঠের দায়িত্ব ডিরেক্টরকেই নিতে হয়, কাজী নিশ্চিতভাবেই পরিচালনাটা অনেক বেশি কঠিন, যে কারণে অনেক বেশি চ্যালেঞ্জিং, অনেক বেশি অ্যাডভেঞ্চারাস, যে কারণে আমার আগে যেটুকু পরিচালনার কাজ আমি করেছি তাতে আমার পরিচালনাটা আমি বেশি এনজয় করেছি অভিনয়ের থেকে। আবার এই মাত্রায়ও নয় যে আমি পরিচালনা শুরু করলে অভিনয় ছেড়ে দেবো, না, অভিনয় ছেড়েও আমি থাকতে পারবো না। কিন্তু গিভেন এ চয়েস, দুটোর মধ্যে বাঁচতে গেলে আমি নিশ্চিতভাবে এক্ষুনি ডিরেকশনটা বাঁচবো, কারণ আমি আমার ছবিটা নিয়ে এগোতে চাইছি। এবং মানিকবাবুর মেঘ দেখার পর এই ভরসাটুকু আমি পেয়েছি যে আমার ছবির প্রডিউসারও আমি পাবো। তো তোমার অনেক ডাইহার্ড ফ্যান্স আছে যারা অপেক্ষায় আছে তোমার নেক্সট কি কি প্রজেক্টস আসছে, তুমি যদি সেটার ব্যাপারে একটু বলো। আমার জমালয় জীবন্ত ভানু, যেটা নিয়ে আপনারা অনেক দিন ধরে অপেক্ষা করছেন, সেইটা 30th অগস্ট রিলিজ, এসেই গেল একেবারে। ত্রিভুজ এই বছরই পুজোতে রিলিজ হওয়ার কথা, যেটা একটি থ্রিলার, এবং থ্রিলার বাঙালি ভালোবাসে। আর তার আগেই অল প্রবাবিলিটিস নেগেটিভ বলে যে ছবিটি অরুণোদয় আর আমি করলাম বাপ্পার পরিচালনায়, ত্রিভুজও বাপ্পার পরিচালনায়, সেটির নাম বদলে হয়তো নামটি গল্পের ছবি হয়ে যেতে পারে। এটা আমাদের গল্পের প্রোডাকশন হাউস শুভঙ্করের প্রোডাকশন হাউসের ছবি, সেটাও এই বছরই রিলিজ হওয়ার কথা। এবং যেটা আবার আপনারা খুব উৎসাহ দেখেছেন, ধন্যী মে থিয়েটার, আমি থিয়েটার ভীষণ ভালোবাসি, ধন্যী মেটি মঞ্চে আসছে, যেটাতে আমি জয়া ভাদুরীর যে চরিত্রটি সেটি করছি, দুঃসাহস দেখিয়েছি করার, কারণ আমি জানি আপনারা আমাকে কোনোভাবেই জাজ করবেন না এবং তুলনাও করবেন না। সেটিও আসছে। আরেকটি নাটকও আসছে মাকড়সা, যেটা আবার এই বছরই লঞ্চ হবে। তো থিয়েটার এবং ছবি সবটা মিলিয়ে অনেকগুলোই জিনিস রয়েছে যেগুলো সামনে আসছে, সেগুলো আমিও অপেক্ষায় রয়েছি কখন আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো। দেবলীনাদি, থ্যাংক ইউ সো মাচ, অনেক কিছু শিখলাম, জানলাম। তুমি এই পডকাস্টের হ্যাঁ, চলছে ইন্টারভিউটা এখনো, আমি শেষ করেই ফোন করছি। মায়ের ফোন, এটাও একটা মেসেজ, মায়ের ফোন সবসময় ধরা যায়, ধরতে হয়, নো ম্যাটার হোয়াট। অ্যাবসলিউটলি। তো তুমি আমার কাছে, আমার টিমের কাছে যে কতটা ইম্পর্ট্যান্ট এবং সাপোর্টিভ একজন, সেটা তুমি জানো না, এবং তোমায় সেটা আমি বলে বোঝাতে পারবো না। তো আই এম রিয়েলি টাচড অ্যান্ড রিয়েলি থ্যাঙ্কফুল টু ইউ। তুমি যা যা করেছো আমাদের জন্যে, এবং তুমি যে এসছো অ্যান্ড তুমি উই হ্যাড দিস কনভারসেশন, আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু ইউ। থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি, কারণ আমার তোদের এই প্রচেষ্টাটা বেশ ভালো লেগেছে। আই লাইক দ্য ডিসকাশনস দ্যাট আর হ্যাপেনিং ইন দিস পডকাস্ট। আমি শিওর জনগণের খুব ভালো লাগবে। আপনারা, আমি একটু বলি, কারণ আপনারা শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, চ্যানেল লাইক করুন, যাতে খুব শিগগির এই ফ্যামিলিটা, দ্য রুম অফ টেলস ফ্যামিলিটা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। কারণ আমি আজকে ওদেরকে বলেছি এসে যে ওরা যখন 1 লাখ সাবস্ক্রাইবারের স্ল্যাবটা ক্রস করবে এবং সিলভার বাটনটা পাবে, তখন আমি আসবো সেলিব্রেট করতে, আবার আপনাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, দিস ইজ রোহিত সেনগুপ্তা। আমাদের রুম অফ টেলসের ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক পেজেস একটু ফলো করবেন, অ্যান্ড আমাদের ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটু লাইক অ্যান্ড শেয়ার করবেন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দি বেল আইকন।